ওকে, গুড মর্নিং। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সরি ফর দিস 1 or 2 মিনিট ডিলে। আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আগে একটা আমরা ফিজিক্যাল ক্লাস করেছি, হয়তো কেউ কেউ উপস্থিত ছিলেন, অনেকেই ছিলেন না, and vice versa। আমরা গত ক্লাসে বা গত সেশনে আমরা কথা বলেছিলাম সিভি নিয়ে অথবা রেজিউমে রাইটিং নিয়ে। আজকে আমরা কথা বলবো স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে। এবং সিভি নিয়ে যে সেশনটা হয়েছিল, ওই সেশনের শুরুতে আমি আপনাদেরকে একটা ক্যাভিয়াট এর কথা বলেছিলাম। হোয়াট ইজ আ ক্যাভিয়াট? আ ক্যাভিয়াট ইজ আ ওয়ার্নিং, তাই তো? কোন ধরনের ওয়ার্নিং? এটা কি কোনো পুলিশ বা মিলিটারি ওয়ার্নিং? নাথিং লাইক দ্যাট। ওয়ার্নিং বলতে হচ্ছে সতর্কতা। আমাদের নিজেদের মনের ভিতরে একটা ঘন্টা থাকে, সেই ঘন্টাটাকে বাজিয়ে দেওয়া। সেটা কি? যে আপনি যা কিছুই শেখেন, স্টেটমেন্ট অফ পারপাস অথবা ধরেন লেটার অফ রেকমেন্ডেশন, সিভি রাইটিং, এর কোনোটাই কোনোটা থেকে বিচ্ছিন্ন কিছু না। ফর এক্সাম্পল, আপনাদের মধ্যে যারা আন্ডারগ্রাড করছেন, uh, a certain class of you after passing out, you will join graduate school, তাই না? যারা বাইরে যাবেন, we will go to overseas universities, maybe some of you will join the Ivy League universities and then pursue your higher studies. Higher studies বলতে আমরা কি বুঝছি? মাস্টার্স, এমফিল, পিএইচডি, এবং পরে যদি আর কোনো পড়াশোনা থাকে। ইনফ্যাক্ট পোস্টডক কোনো পড়াশোনার মধ্যে পড়ে না। অনেকেই ভাবে যে পোস্টডক বোধহয় একটা পড়াশোনার জায়গা, আসলে তা নয়। পোস্টডক একটা চাকরি এক ধরনের। অর্থাৎ মানে ডক্টরেট করেছেন, ইউ হ্যাভ ইউর গ্রাউন্ড নলেজ ইন রিসার্চ, নাও ইউ আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার। ঠিক আছে? আপনি গ্রাজুয়েট স্কুল থেকে পিএইচডি করা মানে হচ্ছে আপনি পিএইচডি অ আ ক খ শিখেছেন, এবিসি শিখে নিয়েছেন। এবং এই শিক্ষাটাকে আপনি নিজে কিভাবে ব্যক্তি পর্যায়ে কাজে লাগাতে পারেন, তার একটা স্টেপিং স্টোন অথবা শুরুর জার্নি বলতে পারেন, সেটা হচ্ছে পোস্টডক। ঠিক আছে? সুতরাং পোস্টডক কিন্তু একটা চাকরি, এটা কিন্তু পড়াশোনা না। সুতরাং আপনি যদি কেউ দাবি করেন যেটা মূলত পড়াশোনা, তা না। বাট যদি বলেন যে গবেষণা, অফকোর্স গবেষণা তো বটেই, পিএইচডিও গবেষণা, পোস্টডকও গবেষণা। তো যাই হোক, যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে সিভি রাইটিং, রেকমেন্ডেশন লেটার রাইটিং, তারপরে এসওপি বা সপ আমরা যেটাকে বলি, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, এগুলো সবই একটা আরেকটার থেকে বিচ্ছিন্ন কিছু নয়। দিস ইজ আ কাইন্ড অফ অ্যান অর্গানিক হোল। আপনি যখন মূলত এই জিনিসগুলো শেখেন, আপনার আলটিমেট গোল কিন্তু একটাই। আপনি বলতে পারেন যে স্যার, আমার মহৎ উদ্দেশ্য, আমি নলেজ গ্যাদার করতে চাচ্ছি, পাশাপাশি আমি একজন বিখ্যাত সায়েন্টিস্ট হিসেবে, বিখ্যাত বিজনেস থিঙ্কার হিসেবে, মানে যে যে ডিসিপ্লিন থেকে এসেছেন, তাই তো? আমি সেখানে একটা বিশাল কন্ট্রিবিউশনের কিছু কাজ করতে চাই। ফাইন। বাট এট দি এন্ড অফ দ্য ডে, হোয়াট ইজ ইউর গোল? আপনি যে এই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, অর্থাৎ যেটা খুলনা ইউনিভার্সিটিতে আপনারা করছেন, আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম শেষে when you graduate, what is your goal? আপনাদের প্রত্যেকেরই গোল হচ্ছে পেটে ভাতে বাঁচা। এটা হচ্ছে প্রথম কথা। কারণ আমরা যদি পেটে ভাতে না বাঁচি, তাহলে অন্য কোনো কিছুই করা সম্ভব না, তাই না? ওই যে মানিক বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন যে আহ আমার পরের বাঙালিদেরকে আমি বলবো যে আগে নিজের অন্ন বস্ত্রের সংস্থান করে তারপরে উপন্যাস লিখতে আসবেন। কারণ উপন্যাস লেখার ভিতরে একটা নান্দনিকতা আছে, একটা সৃষ্টিশীলতা যেমন আছে, তেমনি একটা বিলাসী কাজও বটে। তো বিলাস করার আগে কিন্তু আমার পেটে ভাতের জোগাড় থাকাটা জরুরি, তাই না? সুতরাং বেরিয়ে আমাদের মূল লক্ষ্যটা থাকে কি? আমরা পেটে ভাতের সংস্থানই কিন্তু করতে চাই। আমাদের
সেটা কোথায় ইন্দ্রিয় সুখ আমরা চাই, আমরা একটা ম্যাটেরিয়াল গেইন চাই। এবং যে যত বড় কথাই বলুন, যে যে দেশেই যান, আমেরিকায় যান, অস্ট্রেলিয়াতে যান, ইউরোপিয়ান দেশগুলোতে আপনারা ভ্রমণ করতে যান, সেটা চাকরির জন্য যান অথবা পড়াশোনার জন্য, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার গোলটা কি? আপনার ভবিষ্যৎকে সিকিউর করা, আপনার বাচ্চা কাচ্চা যেন বাংলাদেশের তুলনায় একটু নিরাপদ অবস্থায় বড় হয়, এগুলোই তো নিশ্চিত করা, তাই না? তার মানে মূলত আপনি কিছু ম্যাটেরিয়াল গেইন নিয়েই চিন্তিত। ওই ম্যাটেরিয়াল গেইন গুলোকে যদি আমি এক একটা সামগ্রিক ভাবে অন দ্য হোল আমি এটাকে একটা ক্যারিয়ার প্রজেক্ট হিসেবে দেখি, তাহলে আমরা যা যা নিয়ে কথা বলছি, অর্থাৎ গত ক্লাসে কথা বলেছি, আমার আগেও নিশ্চয়ই অন্য টকাররা ছিলেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং ভবিষ্যতে অনেকে আসবেন যারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। এই কথাগুলোর ধারাবাহিকতা মূলত কি জন্য আপনি বলতে পারেন, এর প্রত্যেকটাই হচ্ছে ক্যারিয়ার প্রজেক্ট। ঠিক আছে? সেই ক্যারিয়ার প্রজেক্ট দুটো দিকে যায়। আপনারা যখন যারা আন্ডার গ্রাজুয়েট করেন, তারা মূলত দুই দিকে যান। মাস্টার্স করা বা না করাকে আমি কিন্তু আসলে পড়াশোনা হিসেবে ধরি না। আন্ডার গ্রাজুয়েট মানেই গ্রাজুয়েশন, ইউ কমপ্লিট ইউর গ্রাজুয়েশন অ্যান্ড দেন ইউ ওয়ান্ট টু চুজ আ সার্টেন প্রফেশন। এবং সেই প্রফেশনটা কি, সেটা যদি আপনি পড়াশোনার পেছনেও যান, অর্থাৎ ইউ ওয়ান্ট টু পার্সু হায়ার স্টাডিজ, সেটাও একটা প্রফেশন। আবার আপনি যদি অল্টারনেটিভ ক্যারিয়ার বেছে নেন, সেটাও একটা প্রফেশন। তাহলে আমরা একাডেমি থেকে বেরোনোর পরে মূলত দুইটা জায়গায় যাই, হয় আমি একাডেমির সাথেই থাকি অথবা আমি অল্টারনেটিভ ক্যারিয়ারে যাই, যেটাকে সংক্ষেপে একটু আদর করে বলা হয় অল্ট ক্যারিয়ার। অল্ট, ALT, অল্ট। অল্ট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অর ক্লিপড ফর্ম অফ অল্টারনেটিভ ক্যারিয়ার, তাই তো? তো অল্টারনেটিভ ক্যারিয়ারে যান অথবা আপনি একাডেমিক ক্যারিয়ার গড়ে তুলুন। আপনাকে মূলত এই ক্যারিয়ার প্রজেক্ট, এবং এটাকে যদি আপনি একটা ইংরেজিতে যে শব্দটা আছে আর্সেনাল বলে, আর্সেনাল মানে বুঝতে পারছেন তো? অর্থাৎ যখন যুদ্ধ চলে তখন আপনার যারা যুদ্ধ করেন একটা পার্টি, সেই ওয়ার পার্টি, তাদের ভান্ডারে বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র থাকে। তাই না? আগে যে আগের কালে যেমন তীর ধনুক ইত্যাদি ইত্যাদি থাকতো, কামান থাকতো, এটাকে বলা হয় আর্সেনাল। তো আপনি যদি একজন যোদ্ধা হয়ে থাকেন, ক্যারিয়ার যোদ্ধা মেটাফরিক্যালি স্পিকিং, তাহলে আপনার আর্সেনালে, আপনার যে ভান্ডারে কি কি অস্ত্র শস্ত্র আছে, সেই অস্ত্র শস্ত্রের একটা হচ্ছে এই আমি যেটা আগের ক্লাসটা নিয়েছি, সিভি রাইটিং, অথবা আপনি কিভাবে কভার লেটার তৈরি করবেন। এই সবই কিন্তু ক্যারিয়ারের সাথে সম্পর্কিত। আমি একটু আগেই বলেছি, আপনারা যারা, once again, just to give you a quick reminder, many of you, or maybe a handful of you, who will pursue your career in academy, even they are also ক্যারিয়ার ফাইটার্স, ক্যারিয়ার ওয়ারিয়ার্স। আপনারা ক্যারিয়ারের জন্যই লড়াই করছেন। সুতরাং ওটাকে আলাদা ভাবে, কি জানি ছেলেটার মাথা বিগড়ে গেল, সে ওই একাডেমিক ক্যারিয়ার ছেড়ে এখন ইন্ডাস্ট্রি জয়েন করেছে বা অল্টারনেটিভ ক্যারিয়ারের দিকে গিয়েছে, আসলে মাথা বিগড়েছে আপনার, বাকিদের মাথা ঠিকই আছে। কারণ ক্যারিয়ার চয়েস যেটা, এটা একটু মাথায় রাখবেন, আপনারা এখন অনেক ছোট মানুষ, এই জিনিসটা মাথায় রাখবেন। ক্যারিয়ার চয়েস এট দি এন্ড অফ দ্য ডে আপনার জন্য যেটা ভালো হয়, এবং আপনার জন্য যেটা ভালো হয় সেটা শুধুমাত্র আপনার একার উপরে ডিপেন্ড করে না। এট দি এন্ড অফ দ্য ডে আপনি একটা ফ্যামিলি থেকে এসেছেন, আপনার সঙ্গে আপনার পরিবার যেমন যুক্ত, সামনে যে মেয়েটিকে বা যে ছেলেটিকে আপনি বিয়ে করবেন, তার জীবন দৃষ্টি কি, তার জীবন দর্শন কি, তিনি কি চান, তিনি কোন ধরনের ক্যারিয়ার প্রসপেক্ট পছন্দ করেন, এবং আপনাকে তিনি কোথায় দেখতে চান ইন নেক্সট 5 ইয়ার্স। রিলেশনশিপে থাকি অথবা কেবল বিয়ে করব করব, একটু মুখ লুকোচ্ছি, একটু মুচকি হাসছি, বা আমার সামনে লজ্জা পাচ্ছি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার বিয়েও কিন্তু ক্যারিয়ারেরই একটা অংশ। তো যদি আজকের পরে, ফিরোজ স্যারের কথা শোনার পরে আপনারা পাশে গিয়ে বলেন, বাবা মা, সিরিয়াসলি বলছি, আমার পিএইচডি করতে যেতে হবে, তেমনি আমাকে বিয়েও করতে যেতে হবে। এবং 100% বিয়ে করার অ আ ক খ শিখতে হবে, প্রেম করার অ আ ক খ শিখতে হবে। কারণ ভুল জায়গায় প্রেম করবেন, ভুল জায়গায় বিয়ে করবেন, ধরা খাবেন, আপনার ক্যারিয়ার প্রসপেক্ট হয় ডিলাইট হবে অথবা কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে যাবে। তাই কোনটাই আমি চাই না। আমি চাই যে আপনারা ক্যারিয়ারে শনৈ শনৈ উন্নতি করেন। আচ্ছা, বিং সেইড দ্যাট, আমি মূল কথায় এবার ফিরে আসি। তার মানে সিভির মতো আমরা যে জিনিসটা শিখছি, স্টেটমেন্ট অফ পারপাস, এটাও কিন্তু মূলত
সিভির মতোই একটা পার্ট অফ দ্য হোল গেম, সেটা হচ্ছে ক্যারিয়ার প্রজেক্ট, তাই তো? তা আজকে আমরা যে স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে কথা বলবো, এটা অল্টারনেটিভ ক্যারিয়ার যারা সার্চ করতে চান বা পার্সিউ করতে চান, মূলত তাদের উপকার হবে না তা না, হবে, কিন্তু বেশি উপকারটা হবে, যদি হয় আদৌ আমার কথা থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন, তবে সেটা হবে হলো মূলত আপনার ইয়ে থেকে, মানে গ্রাজুয়েট স্কুলের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য। গ্রাজুয়েট স্কুলের এই টার্মটার সাথে যাদের পরিচয় নেই, তাদেরকে একটু জানিয়ে দিই। বিদেশে অর্থাৎ অন্যান্য দেশে, আমাদের দেশে এই জিনিসটা এখনো ওভাবে চর্চিত না। সেটা হচ্ছে যে আপনার আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট হয়ে গেছে, আপনি পোস্ট গ্রাজুয়েট যখন করবেন, সেই যে স্কুলটা অর্থাৎ যে ফ্যাকাল্টির যে অংশটা এই বিষয়গুলো নিয়ে ডিল করে, তাদেরকে গ্রাজুয়েট স্কুল বলে। অর্থাৎ আপনি মাস্টার্স করুন অথবা এমফিল করুন, পিএইচডি করুন, এই সব কিছু গ্রাজুয়েট স্কুল দেখাশোনা করে। তো গ্রাজুয়েট স্কুল বলতে আমাদের এখানে আমরা যেমন স্কুল বলতে একটা ফ্যাকাল্টি বুঝি, অনেকটা সেরকম একটা আলাদা ফ্যাকাল্টির মতো তারা করে রেখেছে গ্রাজুয়েট স্কুল ব্যাপারগুলো দেখে, ঠিক আছে? সুতরাং আপনি যে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেন ইত্যাদি ইত্যাদি, এই সব কিছু প্রসেসিং করা, স্ক্রিনিং করা, বাদ দেয়া অথবা রাখা, মানে এলিমিনেট করা, অথবা ফাইনালি আপনাকে সার্ভাইভ করানো, এইসব কিছু কাজ হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্কুল করে। যেমন একটা উদাহরণ দিয়ে, আমি দ্য ইউনিভার্সিটি অফ হংকং থেকে পিএইচডি করেছি, এবং ইউনিভার্সিটি অফ হংকং এর একটা গ্রাজুয়েট স্কুল আছে। সুতরাং আমি যখন পিএইচডির জন্য অ্যাপ্লাই করছি, এবং আমি এমফিল করতে করতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করি, আমি এর আগে এমফিল করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, বা আপনারা যেটাকে এনইউএস বলেন। এনইউএস থেকে আবার আমাদের এখানে নাস বলেও অনেকে বলে আর কি, নাস শব্দটার সাথে খুলনা ইউনিভার্সিটির মানুষ বেশি পরিচিত। সিঙ্গাপুরে এনইউএস বলে সংক্ষেপে, অ্যাব্রিভিয়েশনে। তো এনইউএস এ যখন আমি এমফিল করছিলাম, তখনই আমি হংকং ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করি। অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটি করেছিলাম, এবং হংকং, এশিয়ার মধ্যে হংকং এ করেছিলাম। এনিওয়ে, তো এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটেছে গ্রাজুয়েট স্কুলের তত্ত্বাবধানে, ঠিক আছে? সুতরাং আপনারা যারা গ্রাজুয়েট স্কুলের জন্য আবেদন করছেন, তাদেরকে যা কিছু লিখতে হবে, অ্যাডমিশন প্যাকেজ আমরা যেটাকে বলি, তার একটা অংশ হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। আচ্ছা, এই কথা বলে শুরু করি আজকের সেশনটা। আমি সাধারণত পাওয়ার পয়েন্ট দেখাতে পছন্দ করি, কিন্তু আজকে আমি পাওয়ার পয়েন্ট দেখাবো না। আজকে আপনাদের একটা ইপাব ফাইল দেখাবো, অর্থাৎ অনেকটা পিডিএফ ফাইল দেখানোর মতো, এবং সেখানে আমি বেশ কিছু জায়গা পয়েন্ট আউট করে রেখেছি, সেগুলো দেখবো। এবং আমাদের সেশনের শেষে, মানে একেবারে শেষে, বিফোর দ্য কিউএনএ, আমি যেটা করব সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে আমরা যাব, এবং সেখানে দেখব যে স্যাম্পল কেমন আছে। স্যাম্পলটা অ্যানালাইজ আমি করব না, এটা আপনাদের হোম টাস্ক হিসেবে দিয়ে দিব, যে একটা স্যাম্পল আছে ডিভিনিটি স্টাডিজ বলে একটা আলাদা ডিসিপ্লিন আছে। ডিভিনিটি স্টাডিজ মূলত রিলিজিয়ান স্টাডিজ যে ডিপার্টমেন্ট, তার সাথে সম্পর্কিত। তো সেরকম একটা জায়গার জন্য, সেরকম একটা মাস্টার্স বা প্রায় পিএইচডি প্রোগ্রামের জন্য একটা ছেলে বা মেয়ে অ্যাপ্লাই করেছিল, এবং স্টেটমেন্ট অফ পারপাস লিখেছিল। তো সেই স্টেটমেন্ট অফ পারপাসটাকে স্যাম্পল হিসেবে দেখিয়ে, সেটাকে এই আমি যে পেজটা আপনাদেরকে দেখাবো, সেখানে যিনি অথর তিনি সেটাকে অ্যানালাইজ করে দেখিয়েছেন। এবং এরকম এরকম আরো কিছু স্যাম্পল আছে, আমি জাস্ট একটা স্যাম্পলের কথা বললাম। যেমন কলম্বিয়া ইউনিভার্সিটিতে কিন্তু রিলিজিয়ান স্টাডিজ আছে। সুতরাং আপনাদের মধ্যে যারা ভবিষ্যতে রিলিজিয়ান স্টাডিজ নিয়ে কাজ করতে চান, বা কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে কাজ করতে চান, অথবা রিলিজিয়ন এবং পলিটিক্স নিয়ে কাজ করতে চান, তাদের কিন্তু কাজের সুবিশাল ক্ষেত্র আছে। অনেকেই মনে করেন যে রিলিজিয়ন নিয়ে নাড়াচাড়া করলে আমার বোধহয় কাজের ক্ষেত্রটা খুব সংক্ষিপ্ত হয়ে আসবে, আমার হয়তো ওয়াজের ময়দানে থাকতে হবে, অথবা মাদ্রাসা বা এই জাতীয় জায়গাগুলোতে, বা ইসলামিক ফাউন্ডেশনে বড় যে চাকরি হবে। নো, নট লাইক দ্যাট। আচ্ছা, যাই হোক, শুরু করি কেমন? আচ্ছা, আমি একটা পেজ শেয়ার করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার পেজটা? ইয়েস স্যার, দেখা যায়। ওকে, ভেরি গুড। আমি যে বইটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা পিডিএফ ভার্সন আমার কাছে এখনো আসেনি, এলে পরে আমি শেয়ার করতে পারবো। এটা হলো ডেভ মম্বির লেখা গ্রাজুয়েট স্কুল নামক বইয়ের থেকে নেওয়া হয়েছে। এরকম আপনি প্রচুর বই পাবেন, এবং সবচেয়ে বিখ্যাত একটা বই হচ্ছে ডোনাল্ড আশারের। এবং উনি মূলত গ্রাজুয়েট স্কুলে আবেদন করার পুরো প্রক্রিয়াটা, মানে একেবারে শুরু থেকে, ফ্রম দ্য স্ক্রাচ,
টু দ্য ফাইনাল সাবমিশন কিভাবে কি কি করতে হবে তার একটা ঢালা বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ঠিক একই কাজ করেছেন ডেভ মাম্বি। তো ডোনাল্ড আশার মূলত তার বইয়ের ভেতরে স্টেটমেন্ট অফ পারপাজের ব্যাপারে খুব বেশি জায়গা খরচ করেননি, যেটা মাম্বি করেছেন। এবং মাম্বি আমার কাছে মনে হচ্ছে অনেক গুছিয়ে সুন্দর করে এই ব্যাপারগুলো বুঝিয়ে বলেছেন। এবং সেই যে কারণে মূলত মাম্বির বই থেকে আজকের আমার যে বাকি সময়ের লেকচার বলেন বা টক বলেন, সেটা মাম্বির এই বই থেকেই আমরা দেব, কেমন? আচ্ছা, এখন আমি মাম্বি যা 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 বলেছেন তাকে মাঝে মাঝে আমি কনসাল্ট করব। মূল কথাটা বলে দিই আপনাদেরকে। আমি যদি সিম্পলি জিজ্ঞাসা করি যে স্টেটমেন্ট অফ পারপাস এই কথাটা বলতে আসলে কি বোঝাচ্ছে, লিটারালি স্পিকিং, আমি কিন্তু সিরিয়াসলি প্রশ্ন করছি, মানে আপনাদের চুপ থাকার জন্য না, আমি কোনো রেটোরিক্যাল কোশ্চেন করছি না। আমি আশা করব আপনাদের মধ্যে থেকে কেউ একজন আপনার অডিওটাকে আনমিউট করে আমার প্রশ্নের উত্তরটা দেবেন, কেমন? এবং ইটস আ কুইজ কোয়েশ্চেন। এবং আমি যে কথাটা সব ছেলে মেয়েদেরকে সবসময় বলি যে দেয়ার ইজ নো অ্যাকিউরেট অ্যান্সার। আপনি রিলেভেন্ট অ্যান্সারও দিতে পারেন, কিন্তু আমি যেটা আন্ডার গ্রাজুয়েট ছেলেমেয়েদের কাছ থেকে সবসময় চাই সেটা হচ্ছে ক্লাসে ইন্টারাক্ট, যাতে ছেলেমেয়েরা করে। আপনি ইন্টারাক্ট করলে আমি খুশি হব। একটা পাবলিক প্ল্যাটফর্মে আপনি অনেকের মধ্যে সাহস করে কথা বলছেন, এতে আপনার ইন্টারাকশন করার প্রবণতা তৈরি হয়। এবং অন্যের কথা কতটা মন দিয়ে শুনছেন সেটাও বোঝা যায়, তাই না? সুতরাং আমরা আমাদের একেবারে মানে প্রাইমারি ডেফিনেশন দিয়ে শুরু করি যদি, যে স্টেটমেন্ট অফ পারপাস বলতে আমরা মূলত কি বুঝি, তাহলে আপনার উত্তরটা কি হবে? মানে আপনি কি বোঝেন, মানে অ্যাজ অফ নাও এই পর্যন্ত আপনি যা কিছু বোঝেন সেটা থেকে আপনার অ্যান্সারটা আপনি দিন। এনিবডি ক্যান জাম্প ইন। স্যার জি, আই থিঙ্ক জয়। একটা ক্যান্ডিডেটের ওভারঅল পার্সোনালিটি এখানে ফুটে ওঠে। দ্যাট মিনস তার প্রিভিয়াস ওয়ার্কস এবং তার লাইফে কোনো স্ট্রাগল ছিল কিনা, এবং হচ্ছে যে কোন স্ট্রাগল থাকলে সেটা কিভাবে ওভারকাম করে অবস্টাকল গুলো, এবং হচ্ছে তার ফাইনাল ভিশন কি, সো দ্যাট সে প্রফেসর বুঝতে পারবে যে আদৌ প্রফেসর তাকে দিয়ে কাজ করাতে পারবে কিনা, সো দ্যাট ডিসিশন মেকিং করতে হয়তো সুবিধা হতে পারে। মেবি এরকম। এক্স্যাক্টলি রাইট। আমাদের একটা ইংরেজি কথা আছে, বলে যে হিট দ্য বুলস আই। জয় হ্যাজ হিট দ্য বুলস আই। থ্যাংক ইউ জয়, খুব চমৎকার ভাবে আপনি সাহায্য করেছেন। আমি আশা করবো ভবিষ্যতেও আপনি থ্যাংক ইউ স্যার। ইন্টারাক্ট করবেন। আচ্ছা, খেয়াল করে দেখেন এই জায়গাটায় আমরা একটু দেখি। এই জায়গাটাতে মাম্বি কি বলছেন এবং জয়ের কথার সাথে আপনারা মিলিয়ে নেবেন কি বলছেন কথাটা। Admissions committees and prospective supervisors look at the personal statement। তার মানে স্টেটমেন্ট অফ পারপাস কে আমি সেন্টেন্সটা পড়ে শেষ করবো তার আগে একটু বলে নিই। স্টেটমেন্ট অফ পারপাস কে আমরা তাহলে পার্সোনাল স্টেটমেন্ট নামেও চিনি, তাই তো? আরো কয়েকটা নামে চিনবো, সেটা একটু পরে বলছি আপনাদেরকে, আপাতত খেয়াল করেন। তাহলে admissions committees and prospective supervisors look at the personal statement to learn things about the applicant that cannot be ascertained from other parts of the application। এই কথাটাকে আগে আনপ্যাক করে নিই, তারপরে সামনে যাব। তার মানে আহ মূলত আমরা একজন অ্যাপ্লিক্যান্ট কে ব্যক্তি মানুষ হিসেবে চিনতে পারি কি পারি না, এটা তার অ্যাপ্লিকেশন প্যাকেজের অন্য কিছু দিয়ে ডিটারমিন করা সম্ভব না। কিরকম? একটা উদাহরণ দিই। মনে করেন আপনাকে একটা রাইটিং স্যাম্পল চাইলো, ঠিক আছে? রাইটিং স্যাম্পল মানে হচ্ছে আপনি একটা এসে লিখেছেন, আপনি কোনো একটা আর্টিকেল পাবলিশ করেছেন, সেরকম কোনো কিছু একটা। তার একটা ওয়ার্ড লিমিট থাকে 2000, 3000, 5000। তারা লিখে দেন যে কত বড় রাইটিং স্যাম্পল চান। সাধারণত 3-4 হাজারের বেশি রাইটিং স্যাম্পল হয় না, তাই তো? এটা থাকলো। পাশাপাশি আপনার রেকর্ডস আছে, একাডেমিক ক্রেডেনশিয়ালস আছে, সবই থাকলো। সেগুলো তো আপনি পাঠানই, তাই না? মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সহ যা যা, অ্যাটেস্টেড কপি। কিন্তু এর কোনো কিছু ভিতর দিয়ে আপনাকে ব্যক্তি মানুষ হিসেবে কি বোঝা সম্ভব? সম্ভব কি? না, সম্ভব না। আপনাকে সাবজেক্টিভলি যদি বুঝতে হয়, আপনি গ্রাজুয়েট স্কুলে ভর্তি হতে চান, কিন্তু আপনার পারপাসটা কি? মানে যে এটা কি এরকম কিছু, সরি, যে আপনার চোখের সামনে একটা অ্যাডভার্টাইজমেন্ট এলো আর আপনি হুট করেই আপনার মনে হলো যে আপনি কি প্রোগ্রামটা সম্পর্কে জানেন, আপনি কি ওখানকার ফ্যাকাল্টি যারা আছেন
তাদেরকে চেনেন, তাদের গবেষণা কর্ম সম্পর্কে জানেন, তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন, আপনি কি ওয়ার্কশপ করেছেন, এর কোনো কিছুই আপনি অন্য যেসব পেপার গুলো সেন্ড করবেন, অর্থাৎ যেটাকে আমি অ্যাডমিশন প্যাকেজের অংশ বলছি, তা থেকে অ্যাসার্টেইন করা বা ডিটারমিন করতে পারবেন না। তাহলে আপনার আহ ব্যক্তিত্ব, আপনার গোল, আপনার চিন্তা ভাবনা, এগুলোকে একই সুতায় গাঁথার জন্য এবং তা থেকে একটা বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সবচেয়ে প্রাথমিক উপায় হচ্ছে স্টেটমেন্ট। মাধ্যমিক উপায়টা কি? আচ্ছা, এর পরের স্টেপটা হচ্ছে আপনার আগে যেটা হতো সেটা হচ্ছে আমরা স্কাইপে ভাইভা দিতাম, এখন তো আর স্কাইপ জিনিসটা নাই, জুম ভাইভা দেই, তাই তো? বা যে প্ল্যাটফর্মে থাকুক না কেন, ভাইভা অর্থাৎ ওরাল কন্ট্যাক্ট। আপনার সঙ্গে কমিটি হোক, আপনার সুপারভাইজার প্লাস আরেকজন হোক, ন্যূনতম দুজন, ন্যূনতম দুজন, অর্থাৎ আপনার যিনি পটেনশিয়াল সুপারভাইজার আছেন তিনি এবং আরেকজন কেউ, অথবা গ্রাজুয়েট স্কুল থেকে মনোনীত সদস্য দুজন, এরকম, অথবা 5 জন কি 10 জন পর্যন্ত মেম্বার। আমার ক্ষেত্রে পিএইচডি ক্ষেত্রে সম্ভবত 5 জন বা 6 জনের একটা ইয়ে ছিল, একটা সেশন ছিল। তো এনারা আপনাকে যে ভাইভাটা করে ওইটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ আপনি বেসিক্যালি কি চান, কেন চান, কিভাবে চান, এর অ্যান্সার গুলো আপনার কাছ থেকে তারা ফ্লুয়েন্সি টেস্ট করাটাও একটা কাজ বটে। আমরা একটু সামনে পড়ি, এই জায়গাটা খেয়াল করেন। দিজ ইনক্লুড মানে আপনার যে মানে সাবজেক্টিভ ফিচার অফ ইউর পার্সোনালিটি, এটা অ্যাসার্টেইন করার বা ডিটারমিন করার উপায় হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, তাই তো? এর মধ্যে কি কি যুক্ত আছে? দিস ইনক্লুডস থিংস লাইক হাউ অ্যাপ্লিক্যান্টস থিঙ্ক, কিভাবে একজন প্রার্থী বা আবেদনকারী তিনি চিন্তা করেন, হাউ ওয়েল দে এক্সপ্রেস দেমসেলভস, কত ভালোভাবে তিনি নিজেদেরকে ফুটিয়ে তোলেন। ফুটিয়ে তোলেন কিসের ভিতর দিয়ে? স্টেটমেন্ট অফ পারপাস লেখার ভিতর দিয়ে, তাই তো? অ্যান্ড হোয়াট দে থিঙ্ক অ্যাবাউট দেমসেলভস, এবং নিজেদের সম্পর্কেও বা তারা কিভাবে ভাবেন, অর্থাৎ কিভাবে একজন অ্যাপ্লিক্যান্ট চিন্তা করেন, নিজেকে কতটা ভালোভাবে তিনি তুলে ধরতে পারেন, এবং নিজের সম্পর্কেই বা কি চিন্তা করেন, এই সব কিছুই আমরা জাজ করতে পারি কিসের মাধ্যমে? সেটা হচ্ছে এই স্টেটমেন্ট অফ পারপাস। হেন্স মাম্বি বলছেন, ইট ইজ এ কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন দ্যাট শোজ ওয়েদার অ্যান অ্যাপ্লিক্যান্ট হ্যাজ ম্যাচুরিটি, গুড জাজমেন্ট অ্যান্ড এ প্রফেশনাল ডিমিনার, অর্থাৎ একজন অ্যাপ্লিক্যান্টের যাচাই বাছাই করার ক্ষমতা বা বিচার করার ক্ষমতা আছে কিনা, এবং আহ তিনি যে ভঙ্গিতে কথা বলবেন, যেটাকে আমরা যদি আর্গুমেন্টের ভাষায় ইথোস বলি, ইথোস মানে হচ্ছে সোজা কথা ইওর প্রফেশনাল অ্যাটিটিউড অথবা ডিসপোজিশন টুয়ার্ডস সামথিং, তাই তো? সেটাকে আমরা বলি, এখানে বলছে প্রফেশনাল ডিমিনর। প্রফেশনাল ডিমিনর, আপনার দৃষ্টিভঙ্গিটা এবং সেটা কতটা প্রফেশনাল, এই জিনিসগুলোকে যাচাই করবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। আচ্ছা, এটা আমরা ধরে ধরে দেখি, তারপরে আমরা স্টেটমেন্ট অফ পারপাসের একটা স্যাম্পল দেখাবো, তাই তো? দ্বিতীয় যে বিষয়টা নিয়ে মাম্পি কথা বলছেন, সেটা ভুলটা ছেলেমেয়েরা করে। ও, তার আগে বলি, স্টেটমেন্ট অফ পারপাস কি লেটার অফ ইন্টেন্ট? অনেকে ভাবে লেটার অফ ইন্টেন্ট যেটা, এটা বোধহয় আলাদা, স্টেটমেন্ট অফ পারপাস আলাদা। যারা এরকম ভুলের মধ্যে আছেন তাদের ভুল দূর করার জন্য বলছি, স্টেটমেন্ট অফ পারপাস অথবা এসওপি, পার্সোনাল স্টেটমেন্ট, লেটার অফ ইন্টেন্ট, ওকে, পার্সোনাল অটো, পার্সোনাল বায়োগ্রাফি লেটার, অথবা ক্যারিয়ার গোল লেটার, সবই কিন্তু একই। আমি কি বোঝাতে পারলাম? ওয়ান্স এগেইন, স্টেটমেন্ট অফ পারপাস, আমি মাউসটা ধরছি, খেয়াল করে দেখুন, স্টেটমেন্ট অফ পারপাস, লেটার অফ ইন্টেন্ট, ক্যারিয়ার গোল স্টেটমেন্ট, বায়োগ্রাফিক্যাল এসে, এই প্রত্যেকটা টার্মই কিন্তু একটা অন্যটার সমার্থক। দে আর সিনোনিমাস উইথ ইচ আদার, ওকে। আচ্ছা, স্টেটমেন্ট অফ পারপাস লিখতে গিয়ে কমন ভুলটা কি হয়? কমন ভুলটা হয় এই, এটা এবং শুধুমাত্র আপনার একার হবে না, আপনারা, আমি বলার পরেও অনেকে এই ভুলটা করবেন এবং অনেকেই করবেন। আমি আশা করব বলার পরে এই ভুলের প্রবণতাটা কমবে। আমি যদি আশা করি যে রাতারাতি আপনারা এই ব্যাপারটা পাল্টে ফেলবেন, তা না, হবে না, কিন্তু
আশা করি আমার কথাটাকে আপনারা একটা সতর্কতা হিসেবে নেবেন। সেটা হচ্ছে, আপনারা এখন থেকেই যারা ফোর্থ ইয়ারে বিশেষ করে আছেন অথবা পাশ করে গেছেন, আমি দেখেছি যে আমি সয়েলের যেসব ছেলেমেয়েদের পড়িয়েছি তারাও কেউ কেউ জয়েন করেছেন, বিজ্ঞকে আমি দেখতে পেলাম। বিজ্ঞকে অভিনন্দন আজকে থাকার জন্য, বিজ্ঞ। তো তাদের মানে যারা ফোর্থ ইয়ার এ আছেন অথবা ফোর্থ ইয়ারে পাশ করে গেছেন তাদের জন্য বিশেষভাবে এটা প্রযোজ্য। কেমন? সেটা হচ্ছে, এখন থেকেই আপনার স্টেটমেন্ট অফ পারপাস লেখার ব্যাপারে আপনি যত্নবান হন। ট্রাই টু বি কেয়ারফুল অ্যাবাউট রাইটিং আ স্টেটমেন্ট অফ পারপাস। চিন্তা ভাবনা শুরু করে দিন। তার মানে আপনি বলবেন যে স্যার এটা কি আমাদের প্রজেক্ট বা রিসার্চ ওয়ার্কের মতো যে এখন থেকেই চিন্তা ভাবনা করতে হবে? জি, করতে হবে। তার কারণগুলো আমি একটু পরে খোলাসা করব, বাট আপাতত এটুকু জেনে রাখা দরকার যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ স্টার্ট থিঙ্কিং ওভার দ্য এন্টায়ার প্রসেস অফ রাইটিং স্টেটমেন্ট অফ পারপাস ফ্রম নাও। ওয়াই? তার কারণটা হচ্ছে, আপনার জোড়াতালি দিয়ে করা, হাতে সময় নেই, কয়েক ঘন্টার মধ্যে রাতে সময় ব্যয় করে একটা স্টেটমেন্ট অফ পারপাস তৈরি করা, অথবা আপনারা যে কাজটা বেশিরভাগ সময় ইদানিং করেন সেটা হচ্ছে আপনি এআই এর হেল্প নেন। আপনি কিছু কিওয়ার্ড বা কি কনসেপ্ট কাজে লাগিয়ে আপনার মনে রাখতে হবে যে এআই যতটা পারঙ্গম কর্মক্ষম হোক না কেন, শেষ পর্যন্ত আপনার ঘড়ির নাটাই কিন্তু আপনার হাতে। জিনিসটা বোঝার চেষ্টা করুন। কেমন? সুতরাং ক্রিয়েটিভ স্পার্ক বা ক্রিয়েটিভ জিনিয়াস যেটা, সেটা কিন্তু এআই এর কাছে না, সেটা এখন অবধি আমাদের কাছে। সুতরাং আপনি কি লিখবেন, কতখানি ভালোভাবে লিখবেন, সেটা পুরোপুরি ভাবে যদি আপনি এআই এর উপরে ডিপেন্ড করেন, আপনি কিন্তু ভুল করবেন। আপনার জানা থাকা দরকার যে আমি কোন অংশে কি লিখবো, কিভাবে লিখবো। আজকে মূলত আমি আপনাদেরকে সেই ব্যাপারেই হেল্প করবো, যাতে করে আপনি এই যথেষ্ট সময় হাতে পান এবং সুন্দর করে জিনিসটাকে প্ল্যান করতে পারেন, আইডিয়া গুলোকে আপনি প্রসেস করতে পারেন। তাহলে প্রথম যে ভুলটা আপনি করেন সেটা হচ্ছে, আপনি এর পেছনে যতটা সময় দরকার, ইট রিকোয়ার্স আ গ্রেট ডিল অফ টাইম, কেয়ার অ্যান্ড প্ল্যান ফর ইউ টু রাইট স্টেটমেন্ট অফ পারপাস, আপনি সেটা দেন না, খুব অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করেন। অথবা ইন্টারনেটে কিছু টেমপ্লেট অলরেডি পাওয়া যায়, সেই টেমপ্লেট গুলোকে ডাউনলোড করে তার উপরে আপনি আপনার মতো করে কিছু সেন্টেন্স এদিক ওদিক করে নেন, অথবা গ্রামারলি বা এই টাইপের ইয়েগুলোকে বলেন যে এই ওয়ার্ড গুলোকে, এই ফ্রেজ গুলোকে চেঞ্জ করে দিতে, কিছু নাম চেঞ্জ করে দিতে। এতে আপনি যে ভুলটা করেন সেটা হচ্ছে, আপনার স্টেটমেন্ট অফ পারপাস একটা ইউনিক ব্যাপার, এটা মাথায় রাখবেন দয়া করে। যেমনটা বলেছিলাম যে আপনার সিভি পড়ার আগে মূলত আহ যিনি এইচআর এ বসে আছেন তিনি মূলত কি দেখেন, কভার লেটারটা আগে দেখেন, তো তারপরে সিভি দেখেন। এখন আপনি যদি কভার লেটারই বাজেভাবে লেখেন, বা এত বেশি বক বক করেন, মূল কথাগুলোকে এড়িয়ে যান, অথবা আপনার লেখা পড়তে খুবই ক্লিশেড লাগছে, খুব বোরিং লাগছে, তাহলে এতটা সময় নেই যে অন্য কেউ আপনার সিভির দিকে তাকাবে। কভার লেটার পড়েই সিভি বাতিল করে দিবে, সিভি দেখা তো পরের ব্যাপার। ঠিক একই ভাবে, কারণ আপনাদের বুঝতে হবে যে মানে টাইম ইজ মানি, প্রত্যেকের সময়ের মূল্য আছে। ইভেন এইচআর এ যারা বসে আছে শুধুমাত্র আপনার সিভিটা, আপনার স্টেটমেন্ট অফ পারপাসটা পড়ার জন্য তারা বসে নেই। এবং আপনি যখন আপনারটা যখন এইচআর পড়লো বা গ্রাজুয়েট স্কুল পড়লো, তারা যদি মনে করে যে এটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে, অথবা তাদের আহ উচ্চতর কাউকে দিয়ে এই স্টেটমেন্ট অফ পারপাসটা একটু যাচাই করতে হবে, তার মানে তাকে কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে, তার পেছনে সময় নষ্ট করতে হবে, তাই না? সুতরাং আপনার লেখাটা যদি ইউনিক না হয়, আপনাকে কথাটা বারবার বলছি এবং দয়া করে জিনিসটাকে এমফাসিস একই রকম ভাবে দেবেন, আপনার স্টেটমেন্ট অফ পারপাসটা ইউনিক হতে হবে। ইফ ইট সাউন্ডস লাইক এনিবডি এলসেস, অথবা কারো পড়েই যদি মনে হয় আচ্ছা এই ধরনের ওয়ার্ডিং, এ ধরনের ফ্রেসিং এ তো আমি আগেও দেখেছি, কোথায় দেখেছি কোথায় দেখেছি, এরকম একটা ডেজা ভু টাইপের ফিলিং যদি চলতে থাকে মাথার ভিতরে, তাহলে কিন্তু আপনার লেখাটা পড়ে তিনি মজা পাবেন না। বুঝতে পারছেন কথাটা? সুতরাং ইউ হ্যাভ টু স্পেন্ড কোয়ালিটি টাইম ফর থিঙ্কিং অ্যান্ড দেন রাইটিং অ্যান্ড ফাইনালি রিভাইজিং ইট। অর্থাৎ প্রি রাইটিং, রাইটিং এবং পোস্ট রাইটিং, এই তিনটা ফেজের জন্য আপনাকে যথেষ্ট সময় ব্যয় করতে হবে, স্পেশালি ফর প্রি রাইটিং। ওকে? আচ্ছা, এরপরে আমরা যে জায়গাটাতে আসবো সেই জায়গাটা হচ্ছে যে আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি সময় ভালোই দিচ্ছেন, কিন্তু আম, কিভাবে লিখবেন বুঝতে পারছেন না, আপনার মাথায় আইডিয়া আসছে না, এক তো আমি আপনাদেরকে কিছুটা
দেখিয়ে দেবো, কিছু কিছু ব্যাপার জানিয়ে দেবো। এছাড়াও আপনি যেটা করবেন, স্পেশালি ধরুন আমি যেমন ইংরেজির মানুষ, তাই তো, আমি যতটা হেল্প করতে পারবো হিউম্যানিটিজ স্টুডেন্টদের, সায়েন্সের হেল্প আমি একটা মোটা দাগে করতে পারি, ইন জেনারেল করতে পারি। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু লেখা থাকবে যেগুলো হচ্ছে ওই ডিপার্টমেন্ট স্পেসিফিক রাইটিং, এই জায়গাগুলোতে হেল্প করবে আপনার কোনো বড় ভাই বড় বোন যারা বাইরে অলরেডি গেছেন অথবা যাওয়ার চেষ্টা করছেন। এবং আরো বেশি হেল্প আপনি পেতে পারেন আপনার প্রফেসরদের কাছ থেকে। আপনাদের কেউ কেউ আছেন যারা খুব ভালো রেজাল্ট করেন এবং খানিকটা উন্নাসিকতা নিয়ে বা গর্ব নিয়ে ঘুরে বেড়ান। আমি বেসিক্যালি কোনো শিক্ষকের সঙ্গে দেখা করি না, কারোর সাথে যোগাযোগ রাখতে চাই না, আমি যা কিছু করেছি আমি নিজে নিজে করেছি। ভেরি গুড, ফাইন। আপনাদের নিশ্চয়ই সিভি ক্লাসে এটা মনে থাকার কথা, একটা কথা বলেছিলাম যে আপনি কত বড় জিনিয়াস, আপনি আপনার ডেস্কের কোনায় বসে বসে পৃথিবীতে রেভলিউশন তৈরি করবার মতো মানে রিসার্চের কাজ যদি করে থাকেন, বা আপনি খুব ভালো প্রোগ্রামার, আপনি মনে রাখবেন আমি যে পৃথিবীতে অবস্থান করি, আপনি যে পৃথিবীতে অবস্থান করেন, যে পৃথিবীতে আমরা এখন আছি, এই যে 4i এর দুনিয়াতে আমরা ঢুকেছি, আমরা একটা গ্লোবাল ভিলেজে আছি। আমরা বলছি গ্লোবাল ভিলেজ, কেন বলছি কথাটা? তার কারণ এখন কোনো দেশই আলাদা স্বাধীনভাবে থাকে না, প্রত্যেকটা স্টেট একটা লিকুইড স্টেট হয়ে গেছে, তাই না? তাহলে লিকুইড স্টেট গুলোর ভেতরে যোগাযোগ সহজীকরণের কারণে মানুষ একজন আরেকজনের সাথে দ্রুত কন্ট্যাক্ট করা, যেটাকে জেরার্ড ডেলান্টি বলছেন যে একটা কমিউনিকেশন কমিউনিটি তৈরি হয়েছে। তো এই কমিউনিকেশন কমিউনিটির আপনিও কিন্তু একটা পার্ট। হেন্স আপনি যদি এই ধরনের দাবি করেন বা আপনি এক ধরনের উন্নাসিক মানসিকতা দেখান যে আই অ্যাম অন মাই ওন, আই ডোন্ট গিভ আ ড্যাম টু আদার্স, আই ক্যান পুল এনিথিং অফ বাই মাই সেলফ, আপনি একটা বোকার স্বর্গে বাস করছেন। একটা ফিল্মের কথা ধরেন, একটা ফিল্ম ধরা যাক স্টিভেন স্পিলবার্গের মতো একজন চলচ্চিত্র পরিচালক, কিন্তু তাকে একটা ফিল্ম বানাতে হলে তাকে একটা ক্রু রাখতে হয়। ক্রু মানে হচ্ছে একটা প্রোডাকশন ক্রু, তাই তো? তাকে একজন প্রযোজক জোগাড় করতে হয়, তার ছবি বানানোর জন্য ডিরেক্টর অফ ফটোগ্রাফি থেকে শুরু করে ডিওপি যাদেরকে বলে, এমনকি একজন প্রোডাকশন বয়ও লাগে। আর যারা কাস্টিং অর্থাৎ ক্যারেক্টার প্লে করবে যেসব অ্যাক্টররা, তারা তো আছেনই। তার মানে একটা ফিল্ম একটা কিন্তু টিম এফোর্ট, তাই নয় কি? টিম ওয়ার্ক। ঠিক তেমনি ভাবে আপনারা যারা প্রতিদিনের জব করেন তারাও কিন্তু টিম এফোর্টের মধ্যে আছেন। আমরা যারা টিচার হয়েছি, এই যে অ্যাডমিশন পরিচালনা করা থেকে নানা কিছু, এগুলো তো টিম এফোর্টের কাজ, তাই না? আপনি আপনি ভাবেন যে আপনি একটা ক্লাসরুমে যখন পরীক্ষা দেন তখন যে ইনভিজিলেটররা থাকেন, কজন থাকেন? ন্যূনতম দুজন থাকেন। তা এটাও কি একটা টিম এফোর্টের কাজ না? একজন ইনভিজিলেটর যদি আরেকজনের সাথে কথাই না বলেন, একা একা কাজ করেন, তাহলে কি ওই 3 ঘন্টার পরীক্ষাটা সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে? নানাভাবেই যাবে না। ঠিক তেমনি ভাবে আপনাকেও অন্যদের সঙ্গে কথা বলতে হবে। এখন প্রফেসরদের কাছে কথা বলা মানে কিন্তু আমি এটা বোঝাচ্ছি না যে আপনার প্রফেসরকে গিয়ে তেল মারতে হবে, অকারণে তার সাথে সময় নষ্ট করতে হবে, গল্প করে দিতে হবে, তার বাসার বাজারটা করে দিতে হবে, জাস্ট বিকজ ইউ ওয়ান্ট টু কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। এর তো কোনো প্রয়োজন নাই। আপনার কনফিডেন্স যদি ভালো থাকে, প্রফেসরের সাথে ভালো যোগাযোগ তৈরি হয়, প্রফেসর এমনি আপনার উপরে খুশি হবেন। তার কলাটা মূলটা কিনে দেওয়ার মাধ্যমে তো তাকে খুশি করার দরকার নেই, নিজেকে আপনি কেন নামিয়ে আনবেন, তাই না? আপনাকে প্রফেসর সবার সঙ্গে, এবং সব প্রফেসর আপনার একই মানসিকতার হবেন না। কেউ ভালো হবেন, কেউ খারাপ হবেন, কেউ রাগী হবেন, কেউ বা জেনুইনলি কাইন্ড হার্টেড হবেন, তাই না? কিন্তু আমি সবার সাথে যোগাযোগ তৈরি করতে বলছি কারণ আলাদা আলাদা প্রফেসরদের আলাদা আলাদা ফিল্ড আছে। আপনি আপনার ফোর্থ ইয়ারে যাওয়ার আগ পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারেন না কোন ফিল্ড নিয়ে আপনি কাজ করবেন। সেই জন্য ফার্স্ট ইয়ার থেকে আপনাদের উচিত, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে তাদেরকে বিশেষভাবে বলছি, প্রফেসরদের সাথে, প্রফেসর বলতে আমি কিন্তু আবার প্রফেসর বোঝাচ্ছি না, আপনারা প্রফেসর বলতে এখানে হায়ারার্কি যে কাউকে বলতে পারেন, লেকচারার থেকে নিয়ে প্রফেসর পর্যন্ত, মানে চারটা যে ধাপ আছে, যে কারোর সাথে আপনি কথা বলতে পারেন, ঠিক আছে? সো ইউ ক্যান অলসো সিক দেয়ার হেল্প ইন আন্ডারস্ট্যান্ডিং, ইন প্ল্যানিং, ইন রাইটিং। অথবা যদি আপনার প্রফেসরের সাথে আপনার এতটা ভালো সম্পর্ক হয়ে থাকে যে আপনার প্রফেসরকে আপনি দেখাতে পারেন যে স্যার আমি একটা, বা ম্যাডাম আমি একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখেছিলাম, আপনি যদি কাইন্ডলি একটু দেখুন যে ফরম্যাটটা ঠিক আছে কিনা, বা স্টাইলটা ঠিক আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এবং আপনি আইডিয়া পাচ্ছেন না, আপনার চুল ছেঁড়ার মতো দশা হচ্ছে, ইউ সিক দেয়ার হেল্প, যে স্যার আমি কোনো আইডিয়া পাচ্ছি না, আপনি তো আমাকে দেখছেন বা আপনি আমাকে তো ইয়ে করেছেন, মূল্যায়ন করেছেন, আপনি আমাকে বলুন তো কোন জায়গাগুলো নিয়ে কাজ করব। বা আমার আমার যে মানে কি বলে, আমার যে ফোর্টেটাকে বাংলাকে কি বলা যায়, আমার শক্তি, আমার স্ট্রেংথ কোথায় আছে স্যার, আমার দুর্বলতা কোথায় আছে, এটা কিন্তু খুবই জরুরি এই ব্যাপারটা বোঝাটা। মানে স্ট্রেংথ এবং উইকনেস, স্ট্রেংথ আপনার আপনার অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ অ্যান একাডেমিক ফিগার,
আপনার স্ট্রেংথ এবং উইকনেস গুলোকে অ্যানালিসিস করার দরকার আছে। ঠিক আছে, সেগুলো আপনি পারেন অথবা আপনার টিচার তাদের হেল্প নেবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা জানলাম যে আপনি বিভিন্ন জায়গা থেকে হেল্প নিতে পারেন। এবার আপনি লেখার দিকে আসবেন, তাই তো? একটা জিনিস মাথায় রাখবেন, একটু আগে আমি বলেছিলাম না যে আপনারা কি করেন, বিভিন্ন জায়গা থেকে ছেপে দেন বলতে টেমপ্লেট ডাউনলোড করেন এবং ওয়ার্ডিং গুলোকে এলোমেলো করে আপনারা ওই স্টেটমেন্ট অফ পারপাসে ব্যবহার করেন। এতে আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকেন যে আমার তো গ্রামাটিক্যাল এরর টেরর হলো না। ভাই, গ্রামাটিক্যাল এরর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো। কিন্তু এটা মনে রাখবেন যে মানে মানে যে কোনো লেখার ক্ষেত্রে আপনি কি জানতে চান, ধরা যাক আপনি যখন ইন্টারভিউতে যাবেন জবের, আপনার সবসময় মাথায় থাকে তারা কি চায়, এটা চায় না, এটা জরুরি। স্টেটমেন্ট অফ পারপাজের ক্ষেত্রে এই কথাটা না ভাই ওইভাবে প্রযোজ্য নয়। মানে আপনি বলতে পারেন না যে স্টেটমেন্ট অফ পারপাজে যারা পড়বেন অর্থাৎ যারা আপনার নিয়োগকর্তা কর্তা আছে, যারা আপনাকে অ্যাডমিশনটা দেবেন ফাইনালি, তারা কি চান, আপনি তাদের মানসিকতা জীবনেও কখনো বুঝবেন না। মানে ইন্টারভিউর ক্ষেত্রে এটা যেমন ফরজে আইন ধরতে পারেন, মানে ফরজ, যে আপনাকে এটা মানে অন্যের মানসিকতা ধরতেই হবে, কি চাচ্ছেন ইন্টারভিউয়ার, কি চাচ্ছেন, তিনি কি চিন্তা করছেন, আপনার সেই চিন্তাটা পড়তে পারতে হবে, তাই না? ইউ নিড টু স্টাডি দেয়ার মাইন্ড, কি চাচ্ছেন ইন্টারভিউতে। একেবারে কমপ্লিটলি অপোজিট ডিরেকশনে বসে আছেন স্টেটমেন্ট অফ পারপাজের পেছনে যারা আছে, আপনি জানেন না যে তারা আসলে কি চাইছেন। তারা আসলে কিছুই চাইছেন না, তারা দেখতে চাচ্ছেন এই লেখাটার ভেতরে ব্যতিক্রমী কি আছে, এই লেখাটার ভেতরে ইউনিকনেস কি আছে, এই লেখাটা কেন আমাকে আন্দোলিত করবে, তাই না? আপনি পার্টিকুলার কোনো আইডিওলজি থেকে যদি লেখাটাকে চিন্তা করেন, আইডিওলজি মানে মতাদর্শ, সেটা ভুল হবে। সেই কথাতে আমরা পরে আসবো। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইউনিকনেস তৈরি করতে হবে, এবং সেই ইউনিকনেসটা কি, এই কথাটা আমরা সবসময় ছোটবেলা থেকে শুনেছি কিনা, যে যে কোনো মানুষ অমিত সম্ভাবনার অধিকারী। এটা যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি দাঁড়াবে, যে এভরি হিউম্যান বিইং হ্যাজ ইমেন্স পটেনশিয়াল, তাই তো? ইমেন্স পটেনশিয়াল, প্রত্যেকেই আলাদা, এভরি ওয়ান ইজ ইউনিক। আমরা জানি কারো আঙুলের ছাপ একরকম না, মানে প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা ভাবে চিন্তা করে, প্রত্যেকটা মানুষই ভিন্ন ব্যক্তিত্বের অধিকারী। আপনার এই ভিন্ন ব্যক্তিত্ব যেটা নিয়ে আপনি গর্ব করবেন, আনন্দিত হবেন, সেই আনন্দ গর্ব করার জায়গাটাকে আপনার এসওপি তে অনুবাদ করুন। অর্থাৎ এসওপির ভিতরে আপনি আপনার ব্যক্তিত্বকে, আপনার যে ইউনিকনেস আছে ক্যারেক্টারের ভিতরে, সেটাকে নিয়ে আসেন। কিভাবে আনবেন সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই এসওপি লেখার ক্ষেত্রে। এসওপির দুটো ফরম্যাট হতে পারে, এক হচ্ছে আপনি এসওপি লিখবেন, সেটা আপনি অ্যাডমিশন প্যাকেজের সাথে দেবেন। আরেকটা জিনিস হতে পারে যে অনলাইন টেমপ্লেট অলরেডি তৈরি করা আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের যে পেজটা আছে সেখানে গিয়ে তাদের যে প্রস্তাবিত টেমপ্লেট আছে সেই টেমপ্লেটের ভেতরে ঢুকে এসওপির কিছু জায়গা আছে, হয় একটা জায়গা, অথবা তারা কি করেছে, ভিন্ন ভিন্ন প্রশ্ন করে রেখেছে বা ভিন্ন ভিন্ন পয়েন্ট করে রেখেছে। কেমন? সেই পয়েন্টগুলোর উপরে আপনাকে লিখতে হবে, এরকম হতে পারে। আবার এটা কিন্তু আপনার বিভিন্ন ধরনের স্কলারশিপের ক্ষেত্রে হয়, যেমন ধরেন শেভনিং স্কলারশিপ আছে, তারপরে ফুল ব্রাইট স্কলারশিপ আছে, তারপরে কমনওয়েলথ এর কিছু কিছু স্কলারশিপ আছে। ঢাকা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে যেগুলোকে যাচাই বাছাই করে, স্ক্রিনিংটা আমাদের দেশে হয়। এই ধরনের স্কলারশিপ গুলোর ক্ষেত্রে কি করা হয়, আপনার আহ নির্দিষ্ট কিছু টেমপ্লেট থাকে স্টেটমেন্ট অফ পারপাজের জন্য। এই টেমপ্লেট যেটা আমি বললাম অনলাইন টেমপ্লেট, তারই একটা অফলাইন টেমপ্লেট থাকবে, এবং সেখানে আপনি ওই জায়গাগুলো থাকবে, কি কি বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে তার উপরে আপনি সেই যে নিচে যে স্লটটা থাকে সেই স্লটে আপনার উত্তর লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে একটা পদ্ধতি, অনলাইন পদ্ধতি। আর অফলাইনে আপনি আপনার মতো করে লিখবেন। আচ্ছা, ভালো কথা, লিখবেন ভালো কথা, কিন্তু কত দূর লিখবেন, কয় পেজ লিখবেন? স্ট্যান্ডার্ড হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার স্টেটমেন্ট অফ পারপাস কখনোই 2 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠার বেশি হবে না। বেস্ট হচ্ছে 2 পৃষ্ঠা। কিন্তু আপনার অর্জন যদি অনেক বেশি থাকে, এবং কিছু কিছু অর্জনকে, অথবা আপনি যেভাবে আপনার স্টেটমেন্ট অফ পারপাসটাকে স্ট্রাকচার করতে চান, দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু প্ল্যান ইট অর প্যাটার্ন ইট, সেটা যদি এটাকে ইনএভিটেবলি প্রয়োজন মনে করে যে আমাকে আরেকটা পেজে যেতে হবে, দেন ইউ ক্যান গো টু দ্য থার্ড পেজ, বাট ডু নট গো বিয়ন্ড দ্য থার্ড পেজ, ওকে? বিকজ ইট ইজ টু হেভি অ্যান্ড টু টাইম কনজিউমিং ফর আদার্স টু রিড ইট থ্রু। ওকে, সুতরাং আমরা
ফরম্যাট সম্পর্কে জানলাম, এবং এই ফরম্যাট সম্পর্কে জানা মানে কিন্তু কোন প্যারাগ্রাফে কি থাকবে সেটা সম্পর্কে জানা না। কেমন? ফরম্যাট সম্পর্কে জানা মানে হচ্ছে যে ওকে, আমার স্ট্যান্ডার্ড হচ্ছে 2 পেজ, 2 পেজের মধ্যে আমার একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখে শেষ করতে হবে। অনেকে যেটা করেন যে ও আচ্ছা স্যার 2 পেজ বলেছেন, তার মানে হচ্ছে আমি তো A3 পেজও নিতে পারি, লিগ্যাল পেজ নিতে পারি, এবং ঠাস বুনোট লেখা 10 ফন্ট সাইজে গিয়ে আপনি দুই পাশের পেজ লেআউটের যে জায়গাটা, অর্থাৎ ডান পাশের এবং বাম পাশে যে ইন্ডেন্টেশন, এগুলো কমিয়ে দেবেন, প্রচুর লেখা 1 পেজের মধ্যে ধরিয়ে ফেললেন। জি না, আমি এটা বোঝাইনি। আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে A4 সাইজের পেপারে আপনি আহ 2 রাখতে পারেন, কিন্তু 2 থেকে বেটার হচ্ছে 1.5 দিয়ে করলে বেটার। ঠিক আছে? এবং আমি যে ফন্টটা সাজেস্ট করছি সেটা খুব কমন ফন্ট, সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। কারণ অন্য যে ফন্ট গুলো আছে সেগুলোর নানা রকমের ঝামেলা আছে। ঠিক আছে? আহ টাইমস নিউ রোমান হচ্ছে একটা ইউনিভার্সাল ফন্ট, সেটা আপনি যে দেশে পাঠান না কেন তারা অ্যাকসেপ্ট করবে। কিন্তু কোরিয়ান নিউতে যাবেন, লেখাটা চিকন হয়ে যাবে, লেখাটা খানিকটা স্প্রেড করবে, মানে প্রশস্ত হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। আবার আপনি এরিয়ালে যাবেন, লেখার সাইজটা বড় হয়ে যাবে। তো এইসব ছোটখাটো কিন্তু আপনার ফরম্যাটিং এর প্রবলেম আছে, সেগুলোকে এড়িয়ে বলছি। 1.5 টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ 11 to 12, 11-এর নিচে যাওয়া যাবে না। ঠিক আছে? 11 to 12, ব্যাস, দ্যাটস ইট। এভাবে আপনি 2 পৃষ্ঠা, সর্বোচ্চ 3 পৃষ্ঠা লিখবেন। আচ্ছা। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমার যে কন্টেন্টটা লিখবো তার মধ্যে কি থাকবে, তাই না? আমি যা কিছুই লিখি, আমি বলেছি কথাটা যে ইউনিক একটা রাইটিং হতে হবে। ইউনিক মানে আমার ব্যক্তিত্বের একটা রিফ্লেকশন তার মধ্যে থাকবে। কিন্তু আপনি ইউনিক কোনো কিছু লিখতে গেলে আপনি কি মানে ইমোশনাল কোনো কিছু লিখবেন, এমন কিছু লিখবেন যার মধ্যে যুক্তিতর্ক থাকবে না? না, আপনার যে কোনো লেখার ভিতরে যুক্তিতর্ক থাকতে হবে। এবং আজকে বাকি কথা বলবার আগে এইটুকু আমি আপনাদেরকে একটা নুক্তা দিয়ে রাখি, আই এম গিভিং ইউ অ্যান অ্যানোটেশন, আ হিন্ট। এই জিনিসটা মাথায় রাখেন, এবং কখনো ভবিষ্যতে যদি আপনাদের সাথে আমার দেখা হয়, খুব ইচ্ছে আছে, আমি খুব খুশি হতাম যদি আমি যে প্রফেশনাল ইংলিশ ক্লাসগুলো নেই সেখানেও এই রাইটিং এর উপর এই কাজটা করতে পারতাম। সেটা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং। আমাদের ইউনিভার্সিটি গুলোতে আর্গুমেন্ট শেখায় না, অথচ বাইরের দেশের ইউনিভার্সিটি গুলোতে সে আপনি যে ডিপার্টমেন্টের থেকে আসেন, বিজনেস থেকে আসেন আর হার্ডকোর সায়েন্স থেকে আসেন, আপনাদেরকে আর্গুমেন্ট রাইটিং শিখতে হবে। অর্থাৎ ইন্ডাকটিভ লজিক কিভাবে ব্যবহার করা হয়, ডিডাকটিভ লজিক কিভাবে ব্যবহার করা হয়, এবং এভাবে কিভাবে একটা এসে কে আপনি স্ট্রাকচার করতে পারেন। তো আজকে আমি সিম্পলি এই জিনিসটা বলে রাখছি, যে কোনো লেখা, সে লেখা ইমোশন হেভি হোক অথবা একেবারে আনইমোশনাল অবজেক্টিভ লেখা হোক, একটা লেখার ভিতরে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে লজিক্যাল সিকোয়েন্সিং। অর্থাৎ আপনার যে প্যাটার্নটা হবে সেটা লজিক্যালি মেনটেইনড হতে হবে। আপনার লেখার প্যাটার্নটা কিভাবে হতে হবে? লজিক্যালি মেনটেইনড প্যাটার্ন। এবং লজিক্যাল সিকোয়েন্সিং যেটাকে আমরা বলি ইংরেজিতে, সেটা আর্গুমেন্টকে ফলো করে। এবং আর্গুমেন্টের 5টা অংশ থাকে, সেটা আমি আজকে সংক্ষেপে বলে যাচ্ছি যেহেতু এটা আর্গুমেন্টের উপরে ক্লাস না। মাথায় রাখবেন কথাটা, আপনার লেখার ভেতরে সে আপনি যে প্যারাগ্রাফ লিখেন এই 5টা প্রবণতা ঘুরে ফিরে আসবে, অ্যাটলিস্ট ন্যূনতম 3টা। ঠিক আছে? বাকি দুটো বলে দিচ্ছি পরে। আপনার লেখার শুরুতেই যেটা থাকবে সেটা হচ্ছে ক্লেইম। যে কোনো একটা ক্লেইম আপনি করবেন। সেই ক্লেইম হতে পারে আপনি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড বলবেন যে আমি ছোটবেলায় নানা রকমের অসুখ বিসুখে বলে পড়াশোনা করতে পারিনি। আপনি একটা ইমোশনালি ড্রিভেন স্টেটমেন্ট অফ পারপাস লিখতে চাচ্ছেন। বুঝতে পারছেন আমি কি বলেছি? যে আপনি এভাবে বলছেন যে আমি আমার হাই স্কুল পর্যন্ত আমি সবসময় অসুখ বিসুখে ভুগতাম, আমি পড়াশোনাটা কখনোই গুছিয়ে করতে পারিনি। আপনি কিন্তু এমন ভাবে শুরু করলেন যেভাবে 5জন ছেলে মেয়ে শুরু করবে না, ডিফারেন্ট একটা শুরু, তাই না? এটাকে ইংরেজিতে বলে যে ইন্ট্রোডাকশন উইথ অ্যান অ্যানেকডোট। আপনি একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স দিয়ে শুরু করছেন, সেভাবে শুরু করা যায়। তো আপনি আপনার অসুস্থতার একটা গল্প বলছেন, এটা হচ্ছে আপনার মূল জায়গাটা, অসুস্থতা, তাই তো? এটাকে আপনি গল্প হিসেবে তৈরি করছেন, স্টোরি টেলিং হিসেবে তৈরি করছেন। আপনার অসুস্থতাকে দিয়ে আপনি শুরু করেছেন, আপনার অসুস্থতা দিয়েই কিন্তু আপনি শেষ করবেন, লেখার শেষেও অসুস্থতা আসবে। তার মানে অসুস্থতা হচ্ছে আপনার মেইন ক্লেম। কথাটা মাথায় রাখেন। তাহলে ক্লেমটাকে এবার আপনি রিজন দিয়ে এস্টাবলিশ করবেন। ক্লেম করেছেন, ইউ আর মেকিং এ ক্লেম, ইউ আর স্টেটিং আ ক্লেম। নাও ইউ ফার্দার ইউর ক্লেম, ফার্দার ইউর ক্লেম উইথ পসিবল রিজন অথবা রিজনস। কেমন? এবং এই রিজন গুলোকে পরিষ্কার ভাবে বোঝানোর জন্য, সাপোর্ট করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এভিডেন্স। কি লাগবে? এভিডেন্স।
এভিডেন্স। এভিডেন্স, আচ্ছা, এভিডেন্স বলতে কি বোঝাচ্ছি? এক্সাম্পল। যেমন যখন আমি ক্লাস 8-এ ছিলাম, উদাহরণস্বরূপ, অথবা আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম, আমি তখন এরকম একটা কাজ করেছি। কি কাজ করেছি? ধরা যাক আমি একজন প্রফেসরের আন্ডারে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম, আমি তার আরএ হিসেবে কাজ করেছি, এরকম একটা প্রজেক্ট করেছি। এটা হচ্ছে এভিডেন্স। রিজনটা কি ছিল? রিজনটা ছিল, ফর ফর এক্সাম্পল, যদি আপনি এরকম একটা কাজ করে থাকেন, আপনি বলতে চাচ্ছেন আপনি অসুস্থতা সত্ত্বেও আপনি সবসময় রিসার্চের প্রতি আগ্রহী ছিলেন, এবং কিভাবে আগ্রহী ছিলেন সেটা হবে আপনার রিজন। আচ্ছা, সেই কিভাবে আগ্রহী ছিলেন সেটা যদি রিজন হয়ে থাকে, এবং সেই কিভাবে একটা কংক্রিট এক্সাম্পল আমরা পাবো এভিডেন্সে। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? ফোর্থ পয়েন্ট যেটা, সেটাকে আমরা বলি ওয়ারেন্ট, WARRANT, ওয়ারেন্ট। ওয়ারেন্ট, ওয়ারেন্ট জিনিসটা কি? ওয়ারেন্ট হচ্ছে আপনি জটিল কোনো টার্ম যদি লেখার ভেতরে ইউজ করেন, আপনার মনে হতে পারে আপনি তো আপনার ডিপার্টমেন্টের জন্যই অ্যাপ্লাই করছেন, বা আপনি যে ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করলেন। তো আপনার কাছে মনে হতে পারে ওরা তো আমাদের থেকেও নিশ্চয়ই বেশি জানে, সুতরাং যে কোনো জার্গান, জার্গান শব্দটার সাথে নিশ্চয়ই সবার পরিচয় আছে, তাই না? ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট স্পেসিফিক ওয়ার্ডস, vocabulary that you and your department only know. বাইরের যারা লে পার্সন, যারা এমনকি অন্য ডিপার্টমেন্টে যারা, তারাও তার ব্যবহার ঠিক মতো জানে না। এটাকে আমরা বলি জার্গন, তাই তো? ধরা যাক কেমিস্ট্রির আলাদা জার্গন আছে, সয়েল সায়েন্সের আলাদা জার্গন আছে, বায়োটেকনোলজির আলাদা জার্গন আছে, ইংলিশের আলাদা জার্গন আছে। তো এই জার্গন যখনই আপনি ব্যবহার করবেন, বা এমন একটা ইনোভেটিভ আইডিয়া আপনি ব্যবহার করবেন যেটা আপনি ধরে নেবেন, বুঝে নেবেন যে এটা অন্যরা জানে না, সেটাকে আপনি ব্যাখ্যা করছেন। তার মানে আপনি জিনিসটাকে, আপনি একটা রিজন দিয়েছেন, সেই রিজনটাকে ফার্দার আরেকটা রিজন দিয়ে প্রমাণ করবেন। কোনো জার্গান, কোনো একটা আইডিয়াটাকে আপনি যখন আরো বেশি প্রমাণ করতে চাইবেন, তখন যে আইডিয়াটাকে আপনি ব্যবহার করেন এটাকে বলা হয় ওয়ারেন্ট। তাহলে ওয়ারেন্টের সম্পর্ক কি? ওয়ারেন্টের সম্পর্ক মূলত রিজনের সাথে, ক্লেইম আর রিজনের ভিতরকার সম্পর্ক দেখিয়ে দেয় ওয়ারেন্ট। ঠিক আছে? ফিফথ একটা পয়েন্ট আছে যেটা আপনার এসওপি শেষে আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনি আপনার এস এর শেষে ব্যবহার করতে পারেন, সেটাকে আমি বলি acknowledgement of and response to, QOA। আচ্ছা, QOA বলতে কি বোঝাচ্ছি? কোয়েশ্চেন, অবজারভেশন, অল্টারনেটিভ। অর্থাৎ আপনি কোনো বাড়তি কোয়েশ্চেন, যারা আপনার লেখা দেখবে তাদের কোনো অবজারভেশন, মানে সম্ভাব্য কোনো অবজারভেশন থাকতে পারে কিনা, অথবা আপনি যে চিন্তাটা করছেন, স্টেটমেন্ট অফ পারপাসে লিখেছেন আমি প্রচন্ড রকমের গবেষণা উন্মুখ মানুষ, আই অলওয়েজ লাইক রিসার্চিং এন্ড সো অন এন্ড সো ফোর্থ, আমি এই ধরনের রিসার্চ করেছি, আমি এই ধরনের রিসার্চ করতে চাই। কিন্তু আপনি যে লাইনে রিসার্চ করতে চান তার মধ্যে আহ হয়তো কিছু ত্রুটি আছে, কিছু বিচ্যুতি আছে, আপনার চোখে পড়ছে না, যে কারণে আমি বলেছিলাম যে আপনার লেখাকে কিন্তু আপনার প্রফেসরকে দিয়ে চেক করিয়ে নিতে, আপনার পিআরদের দিয়ে চেক করিয়ে নিতে। পিআর বলতে আপনার বন্ধু বান্ধব বা বড় ভাই বোনদেরকে দিয়ে, যাতে করে কি হয় যে যে প্রপোজিশনটা আপনি নিয়ে এসেছেন, রিসার্চ প্রপোজিশনটা নিয়ে এসেছেন, তাই না? আপনি গ্রাজুয়েট স্কুলের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার তো নিশ্চয়ই একটা রিসার্চ থাকবে, আদারওয়াইজ আপনি পিএইচডি করতে কেন যাচ্ছেন, এমফিল করতে কেন যাচ্ছেন? তাহলে আপনি যে প্রপোজিশনটা নিয়ে এসেছেন তার মধ্যে একটা ইনহিয়ারেন্ট একটা বড় মিস্টেক রয়ে গেছে। ইনহিয়ারেন্ট মিস্টেক বুঝেন তো? মানে ভেতরেই একটা বড় ধরনের লজিক্যাল ত্রুটি রয়ে গেছে। তাহলে সেই ত্রুটিটা আপনি হয়তো অ্যাড্রেস করেন, তাহলে সেই ত্রুটিটা কি থাকতে পারে সেটা নিয়ে আপনি কথা বলবেন, বা সম্ভাব্য লিমিটেশন কি। আপনি একটা বিশাল বড় রিসার্চ করতে চান, কিন্তু সেই রিসার্চ করার জন্য কিছু লিমিটেশন আছে। কেমন? সেই রিসার্চ করার ক্ষেত্রে কিছু টাইম কনস্ট্রেন্ট থাকতে পারে, রিসোর্স কনস্ট্রেন্ট থাকতে পারে, নানা কিছু থাকতে পারে। বা এখন আমরা যে সময় অবস্থান করি, এই যে সময়টাতে আপনার রিসার্চটা এই সময় খুব ভালোভাবে বাস্তবে প্রয়োগ করা যাবে না, এমনটা আপনি শুনেছেন। সেক্ষেত্রে আপনি যদি ওই লাইনে রিসার্চ করতে চান, তাহলে এটা একটা ইনএভিটেবলি, এটা একটা বড় ধরনের প্রবলেম। আমার কথা কি বোঝা যাচ্ছে? যে আপনি এমন একটা প্রজেক্ট নিয়ে রিসার্চ করতে চান, সেটার হয়তো বা একটা ফিউচার পটেনশিয়াল আছে, কিন্তু অ্যাজ অফ নাও, ইন দ্য প্রেজেন্ট টাইম, তার কোনো সম্ভাবনা সেরকম নেই। এইটা যখন আপনি গ্রাজুয়েট স্কুলকে বোঝাতে যাবেন বা এসওপি তে লিখবেন, আপনাকে আপনার লিমিটেশনটাও স্বীকার করে নিতে হবে। এইটা আপনি আপনার লেখার শেষের দিকে নিয়ে আসবেন। তাহলে এই যে আমি রাইটিং এর 5টা আলাদা আলাদা দিক দেখছি, ক্লেইম, রিজন, এভিডেন্স, ওয়ারেন্ট, এবং পঞ্চম পয়েন্টটা কি? অ্যাকনলেজমেন্ট অফ অ্যান্ড রেসপন্স টু কোয়েশ্চেন, অবজারভেশন অ্যান্ড অল্টারনেটিভ। এই 5টা পয়েন্ট, অ্যাটলিস্ট 3টা পয়েন্ট, ক্লেইম, রিজন, এভিডেন্স, আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফে
কোনো না কোনো ভাবে যেন প্রতিফলিত হয়। আপনাদের যাদের জানবার ইচ্ছে হচ্ছে যে স্যার এটা আমরা কোত্থেকে পড়বো, আমরা তো আর্গুমেন্টের উপরে, আমরা তো রিজনিং এর উপরে খুব একটা পড়াশোনা করিনি, তাদের সবার জন্য আমি এই বইটার কথা উল্লেখ করে দিচ্ছি। আপনারা যদি চান সেক্ষেত্রে আমি রিসার্চ সোসাইটির পেজে অথবা দেবাশিসের কাছে বা মেহেদির কাছে আমি এটা আপলোড করে দিব, ওরা আপনাদেরকে দিয়ে দিবে। কেমন? বইটার নাম হচ্ছে দ্য ক্রাফট অফ রিসার্চ, রিটেন বাই ওয়েন সি বুথ এট অল, অর্থাৎ অ্যান্ড আদার্স। দ্য ক্রাফট অফ রিসার্চ, এই বইয়ের ভেতরে আর্গুমেন্টের উপরে একেবারে দুটো আলাদা ডেডিকেটেড পার্টই আছে। ডেডিকেটেড পার্ট অর্থাৎ বইটা চারটা ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে দুটো পার্ট আর্গুমেন্টের উপরে লেখা হয়েছে। এবং এই যে ক্রাফট অফ রিসার্চ বইটা, এটা কিন্তু আলাদাভাবে শুধুমাত্র হিউম্যানিটিজ এর জন্য বা সোশ্যাল সায়েন্সের জন্য রাখা হয়নি, এটা কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের জন্য কেউ মাথায় রেখে লেখা হয়েছে। সুতরাং আমি আশা করব এই বইটা থেকে আপনারা উপকৃত হবেন। আর ভবিষ্যতে যদি কখনো আপনাদের সঙ্গে এই বিষয়ে দেখা হয়, আর্গুমেন্ট রাইটিংটা কেমন হবে বা স্ট্রাকচারিং অফ ইউর এসে কেমন হবে, তখন এটা নিয়ে আমি ফার্দার কথা বলবো। আমরা সামনের দিকে যাই, কেমন? আচ্ছা আচ্ছা, আমরা দেখবো যে একটা স্টেটমেন্ট অফ পারপাজের তিনটা বৈশিষ্ট্য থাকতে হয়। তিনটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সিলেক্টিভিটি, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অরিজিনালিটি, এবং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন। এই তিনটা বৈশিষ্ট্য নিয়ে আমরা এখন একটু কথা বলবো এবং তারপরে অন্যান্য বিষয়ে আসবো। তাহলে ফিচার্স অফ অফ অ্যান এসওপি। ফিচার্স অফ অ্যান এসওপি, থ্রি ফিচার্স অফ অ্যান এসওপি। ফার্স্ট ফিচারটা কি? আবারও বলি, সিলেক্টিভিটি। সেকেন্ড ফিচারটা কি? অরিজিনালিটি। থার্ড ফিচারটা কি? ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন। আচ্ছা, এবার আমরা প্রথম ফিচারটা নিয়ে কথা বলি, সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি বলতে আমি কি বুঝবো? যেমন সিভির ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই কথাটা আমি বলেছিলাম আপনাদেরকে, যে আহ, আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করবেন তার আগে আপনি অনেক জব করতে পারেন, কিন্তু সবগুলো জব কি এখন যে জবের জন্য অ্যাপ্লাই করবেন প্রাসঙ্গিক, সম্পর্কিত, যৌক্তিকভাবে? এটা চিন্তা করতে হবে। আমার জব ডেসক্রিপশন দেখে আমাকে বিচার করতে হবে যে আমি যেসব জব এর আগে করেছি তার মধ্যে কোনটাকে প্রাধান্য দেব এবং কোনটাকে একেবারে বাদ দিয়ে দেব অথবা নিচের দিকে থাকবে। ঠিক একইভাবে এসওপি তে আমি কোন কোন লেখাগুলোকে সামনে নিয়ে আসব, কি কি প্রসঙ্গ আনবো এবং কি কি আনবো না, এটা আপনাকে বুঝতে হবে। যেমন আপনাদের অনেকের কাছেই এসএসসি এবং ইন্টারমিডিয়েটের সময়টা মধুর হয়ে আছে, আপনারা অনেকে গোল্ডেন এ প্লাস পেয়েছেন। আমাদের সময়ে এ প্লাস জিনিসটা ছিল না। আমাদের সময়ে স্ট্যান্ড বলে এক বস্তু ছিল, খাড়া হয়ে থাকার ব্যাপার ছিল, অথবা কেউ তারা পেত, কেউ স্ট্যান্ড করতো, কেউ বা স্টার মার্কস পেত, তাই তো? তো স্ট্যান্ড যারা করতো তাদেরকে ক্রেম দেলা ক্রেম বলা হতো, অর্থাৎ তারা হচ্ছে ক্রিম অফ দ্য সোসাইটি। আমি এভাবে দেখি না জিনিসটা, আমি নিজেও এসএসসি তে স্ট্যান্ড করেছিলাম। বাট দ্য ফ্যাক্ট ইজ, আপনার এসএসসি ইন্টারমিডিয়েটের রেজাল্টের, আমার কথা কান খুলে শুনে নিন, খুলনা ইউনিভার্সিটি, বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে গুরুত্ব থাকলে থাকতে পারে, আপনাদের বাংলাদেশের জবে গুরুত্ব থাকলে থাকতে পারে, বাইরের দেশে এর বিন্দু মাত্র, বেশিরভাগ উন্নত দেশে এর কোনো ভূমিকাই নেই, কোনো রকমের ভূমিকা নেই। আপনি অনার্সে কি করছেন, অর্থাৎ আপনার আন্ডার গ্রাজুয়েটে কি আছে, আর যদি বাংলাদেশ থেকে একটা মাস্টার্স করেন তাহলে পোস্ট গ্রাজুয়েটে আপনার রেজাল্ট কি, এই তারা দেখতে চাইবে। ব্যাস। এসওপির ভিতরে আপনি এসএসসির সময়ে কি রেজাল্ট করেছিলেন, কি পড়াশোনা করেছিলেন, তার সাথে সম্পর্কিত কি কি করেছিলেন, এর কোনোটাই গুরুত্বপূর্ণ না। আপনার লেখার ভিতরে এটা আসবে না। সুতরাং আপনাকে সিলেক্টিভ হতে হবে। এমনকি অনার্স এর ভেতরেও আপনি মনে করেন ফার্স্ট ইয়ারে স্পোর্টস এর কমিটির সঙ্গে ছিলেন বা আবৃত্তির একটা প্রতিষ্ঠানের সাথে ছিলেন, এটাও ইম্পর্টেন্ট না, এসওপির জন্য না। লিস্ট এটা আপনি আনতে পারেন কিসের ক্ষেত্রে? কমিউনিটি সার্ভিস কি করেছেন তার জন্য যদি কোনো ডেডিকেটেড প্যারাগ্রাফ থাকে এবং সেটা যদি আপনি যেখানে ভর্তি হচ্ছেন তার সাথে সম্পর্কিত হয়, তাহলে আপনি ব্যবহার করবেন, আদারওয়াইজ না। হ্যাঁ, স্পোর্টস অ্যাথলেটিক্স ইম্পর্টেন্ট হতে পারে। কিভাবে? যদি স্পোর্টস স্টাডিজ বা এরকম কোনো ডিপার্টমেন্টে ভর্তি হন বা হতে চান তাহলে ইম্পর্টেন্ট, আদারওয়াইজ না। বা গেমিং রিলেটেড কোনো পিএইচডি আপনি করতে চাচ্ছেন, তখন হয়তো বা ইম্পর্টেন্ট হবে যে আপনি ছোটবেলা থেকে গেমিং করেন বা এসএসসি তে আপনার এরকম কোনো সাবজেক্ট ছিল বা কিছু একটা করেছিলেন, এটা ইম্পর্টেন্ট হতে পারে, বা অনার্সে। আদারওয়াইজ এটা ইম্পর্টেন্ট না। সো ইউ হ্যাভ টু বি হাইলি সিলেক্টিভ যে আপনি কোন কন্টেন্টটা বেছে নেবেন আপনার এসওপি তে মেনশন করবার জন্য। আমরা একটু চট করে মাম্বি থেকে ঘুরে আসি। মাম্বি কি বলছেন? মাম্বি বলছেন
selectivity means that you must not only include the right kinds of information, but also that you must exclude expendable information. অর্থাৎ সিলেক্টিভিটি বলতে শুধুমাত্র এটাই বোঝাচ্ছে না যে আপনি আহ যে সঠিক তথ্যটা দেবেন, বরঞ্চ যে ইনফরমেশনটা আপনার জন্য এক্সপেন্ডেবল, স্পেয়ারেবল, যেটাকে চাইলে আপনি বাদ দিতে পারেন, এলিমিনেবল, সেই ইনফরমেশনটাকে ঠিকঠাক বাদ দেওয়াটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ যতটা ইম্পর্টেন্ট সঠিক ইনফরমেশনটা তুলে ধরার জন্য আপনাকে চেষ্টা করা, ঠিক ততখানি প্রয়োজন কোন ইনফরমেশনটা বাদ দিতে হবে এটা আরো ভালোভাবে বোঝা, তাই তো? ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছেন তিনি, ইট ইজ inappropriate to waste time and space by describing classes one has taken and the kinds of grades achieved. আচ্ছা, এই কথাটা বলতে কি বোঝাচ্ছে আমি একটু, এটা নিয়ে উনি আরো বিস্তারিত বলেছেন, আমি একটু সংক্ষেপে বলি। আপনার যে অ্যাডমিশন প্যাকেজ, তার মধ্যে আপনি আপনার ট্রান্সক্রিপ্ট, আপনার সার্টিফিকেট আপনি দেন কি, জমা দেন কি দেন না? দেন। ইদার অনলাইনে দেন অথবা অফলাইনে কুরিয়ার করেন, তাই তো, ডিএইচএল বা ফেডেক্স এর মাধ্যমে। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি যখন মার্কশিট জমা দিচ্ছেন, যেটাকে ট্রান্সক্রিপ্ট বলে, অথবা সার্টিফিকেট জমা দিচ্ছেন, তো সেটা কি তাদের কাছে নেই? থাকছে না? তারা চাইলে, তাদের যদি মনে হয় যে না আমি এই ছেলেটার এসওপি পড়ছি, আমার একটু দেখতে হবে যে এই গ্রেডটা কি করেছে, তার চোখের সামনেই তো আছে। তাহলে এসওপি তে আলাদাভাবে আপনার এটা বলার কি আছে যে আমার সিজিপিএ এত, অথবা আমি ওই সাবজেক্টে এত অর্জন করেছিলাম? এর তো কোনো প্রয়োজন নেই আলাদাভাবে। আপনি সেই সাবজেক্ট, ধরা যাক যে বিশেষ কোনো একটা সাবজেক্ট, বিশেষ কোনো একটা কোর্স নিয়ে আলাদাভাবে এমফাসাইজ করতে চাচ্ছেন এবং সেটাকে হাইলাইট করতে চাচ্ছেন স্টেটমেন্ট অফ পারপাসের ভিতরে, তাতে আপনি কত কি অর্জন করেছেন এটা তো প্রয়োজন না। আপনার দেখানোর প্রয়োজন এই ব্যাপারে আপনি কি ব্যতিক্রমী চিন্তাটা করেন এই কোর্সের ব্যাপারে, যেটা নিয়ে আপনি হয়তো পিএইচডিও করতে চান ফার্দার স্টাডিজ জন্য। আপনার চিন্তাটা কি? আপনার সেই চিন্তার মধ্যে ইনোভেটিভনেস আছে কি? আপনার চিন্তার ভিতরে কি নিউনেস আছে? আপনার চিন্তার ভিতরে কি কোনো মানে ইউনিকনেস আছে? এগুলো যদি থাকে সেটা বলেন। আমি কি অর্জন করেছি এই কোর্সে, আমাকে আমার সুপারভাইজার খুব প্রশংসা করেছিলেন, আমি এটাতে A+ পেয়েছিলাম, নাথিং এলস ম্যাটার্স। অন্য কিছুর দরকার নাই, কারণ অলরেডি সেগুলো আপনি পাঠাচ্ছেন, সেগুলো আপনার ব্যাকআপ কপি, সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আছে অলরেডি, আপনার সেটা আর লেখার প্রয়োজন নেই। ক্লিয়ার? কারণ এগুলো যখন লিখবেন আপনার লেখা অহেতুক ভারী হতে থাকবে, আপনার লেখা ফ্ল্যাট হবে, ফ্ল্যাবি হবে, প্রয়োজন নেই তার। বাদ দেন। সিলেক্টিভিটির ব্যাপারটা মনে হয় আমি বোঝাতে পেরেছি। এবার আমরা পরের পয়েন্টে যাব, সেটা হচ্ছে অরিজিনালিটি, যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে শুরু থেকে বকবক করে যাচ্ছি। অরিজিনালিটি মানে কি? ইউনিকনেস। একটু পড়ি মাম্বি থেকে। মাম্বি বলছেন, originality means not saying the same old tired things that most people say in their boring personal statements। যে কথাটা আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা এআই দিয়ে জেনারেট করবেন, আপনারা ইন্টারনেটের টেমপ্লেট থেকে নেবেন, বা বড় ভাই একটা কিছু করেছিলেন, আপনাকে খুব ভালোবেসে তারটা দিয়েছেন, আপনি সেখান থেকে ছেপে দিলেন। এর কোনোটাই বেসিক্যালি আপনার ইউনিক একটা স্টেটমেন্ট অফ পারপাস লেখার ক্ষেত্রে সহায়ক হবে না। আবারও আপনাদের মনে করিয়ে দিই, এরর ফ্রি হবে, গ্রামাটিক্যাল কোনো এরর থাকবে না, প্রিন্টের কোনো টাইপোস হয়তো থাকবে না, বাট গ্রামাটিক্যালি এরর ফ্রি একটা লেখা মানেই কিন্তু সেই লেখা ভালো এমনটা কেউ বলবে না। গ্রামার, টাইপোস, এগুলো, গ্রামারের এরর না থাকা, টাইপোস না থাকা, এটা হচ্ছে আপনার জন্য একটা প্রাইমারি রিকুইজিট, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রাথমিক পূর্ব শর্ত। ওকে? এটা আপনার রিকুইজিট, এটা একটা শর্ত, এটা একটা মানে যেটাকে বলে কন্ডিশন। এটা আপনাকে কখনোই নিশ্চিত করে না, মানে আপনাকে এই নিশ্চয়তা দেয় না যে আপনার লেখা ফাইনালি ঠিক হবে, কারণ ভেতরে কি লিখছেন, আপনার কন্টেন্টটা কি, সেটা ইম্পর্টেন্ট। গ্রামার ফ্রি হওয়া এটা হচ্ছে মানে প্রাথমিক দায়িত্ব আপনার। আপনি যদি ভুলভাল লেখেন, সেন্টেন্স প্যাটার্নে ভুল থাকে, গ্রামারে এরর থাকে, সেটা তো খুবই লজ্জাজনক ব্যাপার। স্পেশালি আপনি যখন 4 বছর পড়াশোনা করেছেন ইংলিশ মিডিয়ামের একটা ইউনিভার্সিটিতে, বেরিয়ে যাচ্ছেন, তারপর সেগুলো থাকা তো, এটা আপনার ক্যালাসনেসেরও প্রমাণ বটে। ক্যালাস মানে কি জানেন তো? ক্যালাস মানে উদাসীনতা, ইনডিফারেন্ট পার্সোনালিটি। আপনার সেটা তো হওয়া উচিত না, আপনি তো অ্যাটেন্টিভ হবেন, তাই না? সুতরাং ফুটিয়ে আপনার লেখাটা দেখতে হবে। যাই হোক, সে ব্যাপারে পরে আসবো। ওটা ক্ল্যারিটি অফ এক্সপ্রেশনের ভিতরে ওই আইডিয়াটা আছে। তাহলে অরিজিনালিটি বলতে কি বোঝাচ্ছে? যে কোনো ক্লিশেড, কোনো রিপিটেটিভ লেখা যেন না হয়। থিঙ্ক অ্যাবাউট দিস, মাম্বি বলছেন, থিঙ্ক অ্যাবাউট দিস ফর মেনি অফ ইটস রিডার্স, মানে স্টেটমেন্ট অফ পারপাস যারা পড়বেন সেসব রিডাররা, ইউর পার্সোনাল স্টেটমেন্ট প্রোভাইডস আ ফার্স্ট ইমপ্রেশন অফ ইউ। আপনার পার্সোনাল স্টেটমেন্ট আপনার জন্য একটা ফার্স্ট ইমপ্রেশন হিসেবেও কাজ করে। ডু ইউ ওয়ান্ট টু
do you want that first impression do you want that first impression to be that you are ordinary and dull and lacking originality? তো সেই জিনিসটা দেখে যদি মানুষের মনে হয় যে এটা খুব একটা অর্ডিনারি লেখা বা এর ভিতরে কোনো মানে অরিজিনালিটি নেই, কেউ কি সেটা পছন্দ করবে? করবে না। তাহলে আপনি লেখার ভিতরে কি কি আনতে পারেন? মাম্বি বলছেন যে one of the most difficult things you are likely to face when preparing your personal statement is just getting started. শুরু করাটাই একটা কঠিন ব্যাপার। কি সেটা? ইট টেক্স টাইম টু বি ক্রিয়েটিভ, সো টু বি পেশেন্ট। অর্থাৎ ক্রিয়েটিভ হওয়ার জন্য আপনার সময় দরকার এবং যথেষ্ট সময় নিতে হবে। আপনি এর মধ্যে কি আনতে পারেন? ব্যক্তিগত চিন্তা ভাবনা আনতে পারেন, যেটা আমি বললাম যে আপনার উইক মানে ধরুন আপনি অসুস্থ ছিলেন, এমন একটা আইডিয়া এর ভিতরে কিন্তু আসতে পারে। আপনি অসুস্থ ছিলেন, সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন, তাই তো? তার মানে অত্যন্ত পার্সোনাল কোনো বিষয়কেও কিন্তু আপনি আপনার লেখার ভিতরে তুলে আনতে পারেন। ওকে, কিন্তু সেটা নিয়ে আবার অতিরিক্ত কনফিডেন্ট হওয়া যাবে না। ইউ ক্যানট গো ওভারবোর্ড যে আমি এত কনফিডেন্ট যে পার্সোনাল বিষয় নিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লিখে ফেলবো। সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। একটা ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন বলতে কি বুঝি? এই ক্ল্যারিটি এক্সপ্রেশন এই কথাটা বলার পরে আমাদের 1 ঘন্টা পূরণ হয়ে যাবে। আমরা তারপরে একটা ছোট্ট মতো 2 মিনিট থেকে 3 মিনিটের একটা ব্রেক নিব, যেহেতু আজকে জুমা 12 বটে, অর্থাৎ শুক্রবার। সুতরাং আমরা আর বড় জোর আধা ঘন্টা চালাবো এবং আমি আগামী 10-12 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আই উইল লিভ 5 মিনিটস ফর কিউ এন্ড এ সেশন। সো আমার মনে হচ্ছে যে 2 থেকে 3 মিনিটের একটা ব্রেকই আমাদের জন্য যথেষ্ট, তাই না? তো আমি এই 3টে ফিচার বলার পরে আমরা পরের স্টেজে যাব বা পরের ফেজে যাব। আমি ক্লারিটি অফ এক্সপ্রেশন নিয়ে একটু কথা বলে দিই। ক্লারিটি অফ এক্সপ্রেশন বলতে কি বোঝায়? একটা কিন্তু আপনারা অলরেডি আমার কাছে হিন্ট শুনেছেন, সেটা হচ্ছে গ্রামার, স্টাইল, এই দুটো দিকে আপনাকে ইউ হ্যাভ টু বি এক্সট্রা অর্ডিনারিলি অ্যাটেন্টিভ। তাকে খুবই অ্যাটেন্টিভ হতে হবে, তাই তো? এই জায়গাগুলোতে আপনার কোনো ভুল থাকা চলবে না। আমি একটা ছোট্ট সেন্টেন্স এখান থেকে পড়ছি মাম্বি থেকে, আপনি খেয়াল করুন। মাম্বি বলছেন যে স্টেটমেন্ট, এই জায়গাটা থেকে মাউস এখানে ধরেছি আমি, স্টেটমেন্ট দ্যাট কন্টেইনস দিস টাইপস অফ এরর্স, স্পেলিং মিস্টেক, সিনট্যাক্সের সমস্যা, কলোকেশনের সমস্যা, অর্থাৎ কলোকেট করছে না, ওয়ার্ড গুলো একটা একটার সাথে কলোকেট করে না। অর্থাৎ কলোকেট বলতে কি বোঝাবে? একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সঙ্গে যখন ব্যবহার করা হয় পাশাপাশি, আহ, সেটা যেন সঠিকভাবে ব্যবহৃত হয়। কলোকেশন বলে ইংরেজিতে একটা গ্রামাটিক্যাল আইটেমই আছে, তাই তো? দেখে নিতে পারেন পরে। এই ধরনের কোনো টাইপোজ, স্পেলিং এরর অথবা সিনট্যাকটিক্যাল কোনো এরর, অর্থাৎ গ্রামার, সেন্টেন্সের প্যাটার্নের কোনো এরর, এগুলো যেন না থাকে। কেমন? A statement that contains these types of errors will make you appear unprofessional and careless. অর্থাৎ এরকম কোনো ভুল থাকলে আপনার কন্টেন্ট যত ভালোই হোক না কেন, তাহলে কিন্তু মানুষজন ধারণা করবে যে আপনার লেখাটা প্রচন্ড রকমের আনপ্রফেশনাল এবং এটা একটা কেয়ারলেস রাইটিং। The reader might wonder, upon seeing these kinds of mistakes, whether this is a reflection of the kind of written work you should submit in a graduate course. অর্থাৎ এরপরে আপনি যে একটা রাইটিং স্যাম্পল দিবেন, সেই রাইটিং স্যাম্পলটা পড়ার ব্যাপারেই তো তাদের আগ্রহ থাকবে না। যারা যিনি একটা 2 পেজের স্টেটমেন্ট অফ পারপাস লিখতে ভুল করেছেন, অজস্র ভুল আছে, তার স্যাম্পল পড়ার ব্যাপারে কি আসলে কারো আগ্রহ থাকার কথা? আপনি নিজেই ভেবে দেখুন তো, থাকবে না, তাই না? সুতরাং আপনার লেখার ক্লারিটি থাকাটা খুবই জরুরি এবং এই জন্য আপনাকে কি করতে হবে? মাম্বি বলছেন যে আপনাকে প্রুফ রিড করতে হবে এবং সেটা করতে হবে কি মেটিকিউলাস। মেটিকিউলাসলি মানে কি? এই শব্দটার সাথে আপনারা এই অগাস্ট বিপ্লবের পর থেকে খুব প্রচলিত যে মেটিকিউলাসলি প্ল্যান্ড রেভলিউশন। মেটিকিউলাসলি মানে অত্যন্ত সতর্কতার সাথে। অর্থাৎ আপনাকে প্রুফ রিড করতে হবে এবং এডিট করতে হবে। প্রুফ রিড মানে কি? কোথায় কোথায় ভুল আছে প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে বিশ্লেষণ করতে হবে। আমি প্রফেশনাল ইংলিশের ক্লাসগুলোতে একটা কথা বারবার বলি, আপনার লেখা রিডাবিলিটি টেস্ট করুন। আপনার লেখা রিডাবিলিটি টেস্ট করুন। রিডাবিলিটি টেস্ট করার দুটো ওয়ে আছে। এক হচ্ছে অন্য কাউকে দিয়ে পড়াবেন, অথবা নিজে এখন লিখলেন, লেখাটা ফেলে রাখবেন, নির্দিষ্ট কয়েক ঘন্টা পরে অথবা পরের কোনো দিন, 1 দিন বা 2 দিন পরে এসে লেখাটা পড়বেন এবং লেখাটাকে পড়বেন যতটা সম্ভব নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। আপনি লিখেছেন, এটা আপনার সন্তানের মতো একটা জিনিস, মানে কিভাবে আমি তার সমালোচনা করি, তাই না? নিজের সন্তানের সমালোচনা শুনলে যেমন বাজে লাগে, অন্যরা কেউ করলে আপনার কাছে মনে হতে পারে আমি আমার লেখার সমালোচনা কি করে করতে পারি, এত কষ্ট করে আমি লিখেছি। কিন্তু আপনাকে লেখার ক্ষেত্রে অনেক বেশি, মানে যেটাকে বলে যে নিষ্ঠুর হতে হবে, ওই সেই হ্যামলেটের বিখ্যাত ডায়লগের মতো, আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। আপনাকে নিষ্ঠুর হতে হবে আসলে লেখার প্রতি আপনাকে দরদি হওয়ার জন্য।
এবং সেজন্য আপনাকে কি করতে হবে, লেখাটার ব্যাপারে মানে একেবারে বাজ বিচার না করেই রীতিমতো তুলোধুলো করতে হবে আপনার লেখাকে। এবং সেটা করার একটা ভালো উপায় হচ্ছে যে লেখাটা লিখে ফেলার পরে কয়েক ঘন্টা থেকে শুরু করে দু একটা দিনের একটা বিরতি দিন, তারপরে ফিরে আসুন, দেখুন কি লিখেছেন, যা লিখেছেন তা কি বোঝা যাচ্ছে, অর্থবহ হচ্ছে, মিনিংফুল হচ্ছে, রিডাবল হচ্ছে। রিডাবল মানে আপনি পড়তে পারেন সেটা না, রিডাবল মানে হচ্ছে আপনার লেখা অন্যদের কাছে মিনিংফুল কিনা সেটা। তো রিডাবিলিটি টেস্ট করবেন অনলাইনে, রিডাবিলিটি টেস্টের প্রচুর ফ্রি অনলাইন সফটওয়্যার আছে, সেখানে আপনি রিডাবিলিটি টেস্ট করে দেখতে পারেন। সো সেই রিডাবিলিটি টেস্টে যদি দেখেন যে আপনার লেখা মানে নির্দিষ্ট পার্সেন্টেজকে অতিক্রম করে যাচ্ছে, রিডাবল হচ্ছে না, তাহলে কিন্তু মুশকিল। ওকে, আপনার লেখা 70% থেকে 80%, অ্যাটলিস্ট 60% থেকে 70% রিডেবল হতে হবে। আদারওয়াইজ তার নিচে থাকলে, যদি রিডেবিলিটি টেস্ট হয় তার নিচে, মানে আপনি যখন অনলাইনে এটা চেক করবেন, তার নিচে হলে কিন্তু ইটস আ ব্যাড রাইটিং। সুতরাং আপনার লেখা রিডেবল হতে হবে। ক্লিয়ার হয়েছে? সুতরাং প্রুফ রিড করুন এবং এডিট করুন, এবং সেটা করতে হবে মেটিকিউলাসলি। ওকে, এইটা বলার পরে আমি একটা 2 মিনিটের ব্রেক নিচ্ছি। কাউ কাউকে আপনার সাইন অফ করতে হবে না, সবাই থাকেন। জাস্ট আমি একটা 2 মিনিটের ছোট ব্রেক নিয়ে আসছি।
ওয়েলকাম ব্যাক। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? ক্যান ইউ হিয়ার মি গুড? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা তিনটা ফিচার দেখলাম, তাই তো? স্টেটমেন্ট অফ পারপাসের বা এসওপি বা সব, যেভাবে আপনি উচ্চারণ করুন না কেন, এটাকে আমরা একটা অ্যাক্রোনিম হিসেবে দেখছি। So there are three features of a statement of purpose, namely selectivity, originality, or uniqueness, however you put it, and the third one is clarity of expression, তাই তো? আচ্ছা, এবার একটা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। একটা লেখার ভেতরে, অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস এর ভেতরে আপনি শুরু করবেন কি করে এবং শেষ করবেন কি করে, মেইন বডিতেই বা কি থাকবে, এটা আম, আগেও বলেছি যে এর কোনো ধরা বাঁধা ব্যাপার নেই। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, প্রেজেন্টেশনের ক্ষেত্রে যে কথাটা আমি ছেলে মেয়েদেরকে বলি, সেই কথাটা আমি এই ক্ষেত্রেও একইভাবে বলবো। সেটা হচ্ছে যে আপনার পুরো লেখাটাকে স্টেটমেন্ট অফ পারপাসের জন্য, এটা কিন্তু আপনার রাইটিং স্যাম্পলের জন্য না, ঠিক আছে? মানে প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের লেখা, আলাদা আলাদা জনরার জন্য আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকবে। তো আমি শুধুমাত্র এই স্টেটমেন্ট অফ পারপাসের জন্য এই কথাটা বলছি, এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সেটা হচ্ছে একটা স্টোরি টেলিং টেন্ডেন্সি থাকতে হবে আপনার লেখার ভেতরে। এর কারণ স্টোরি টেলিং যদি না করেন, তাহলে আপনার ব্যক্তিত্বের ইউনিকনেস ফুটে উঠবে না। এখানে স্টোরি টেলিং বলতে কি বোঝাচ্ছি, মানে আপনি কি গল্প করতে বসবেন এদের সাথে? ব্যাপারটা অনেকটা তাই এবং অনেকটা তাই নাও বটে। আপনি গল্প করতে বসবেন মানে হচ্ছে আপনি আসলে ভেবে দেখবেন যে যা কিছু নিয়ে আপনি কথা বলতে চান, তার মধ্যে আপনি কোনটাকে ইন টার্মস অফ প্রায়োরিটিকে লিস্টে, মানে প্রায়োরিটি লিস্টের মধ্যে প্রথম কোনটা রাখবেন, দ্বিতীয় কোনটা রাখবেন, তৃতীয় কোনটা রাখবেন, কেমন? আহ, তার উপরে ভিত্তি করে একটা জায়গা থাকবে যেটা আপনার এই পুরো এসওপির সেন্ট্রাল থিম হবে, অর্থাৎ ওইটাকে আপনি হাইলাইট করবেন। আমি জিনিসটাকে কিভাবে বোঝাতে পারি? আচ্ছা, আমি আমার ডিসিপ্লিন থেকে বোঝাই এবং এটা আপনারা রিলেট করতে পারবেন। ধরুন, আমি ব্যক্তিগতভাবে আমি কাজ করি মূলত হিউম্যানিটিজ এর ট্রমা নিয়ে। ট্রমা ট্রমা কিন্তু একটা মেডিকেল টার্ম, আপনারা যারা লাইফ সায়েন্স স্টুডেন্ট আছেন তারা এই টার্মটার সাথে পরিচিত। ট্রমা, ফিজিক্যাল ট্রমা, এবং এটা মেডিসিন এর পরে সবচেয়ে বেশি উচ্চারিত হয় হলো সাইকোলজিতে। সাইকোলজিতে ট্রমা একটা বড় ব্যাপার। অর্থাৎ ধরা যাক যুদ্ধ ফেরত যেসব সৈন্যরা, অথবা আপনার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলো, অথবা আপনার খুব প্রিয়জন কেউ মারা গেলেন হুট করে, একটা অ্যাব্রাপ্ট ডেথ, এটা আপনাকে মানসিকভাবে ভারসাম্যহীন করে ফেলে। আপনি একটা তীব্র মানসিক ধাক্কা খান, এবং সেটা আপনার ব্যক্তিত্বকে এলোমেলো করে দিতে পারে, আপনার সুস্থতাকে চ্যালেঞ্জ করতে পারে, আপনার স্মৃতির গন্ডগোল করতে পারে, তাই তো? এসবই ট্রমার অন্তর্ভুক্ত, যেগুলোকে যেটাকে বলা হয় সাইকোলজিক্যাল ট্রমা। বেসিক্যালি আমরা যারা হিউম্যানিটিজ এর ট্রমা নিয়ে পড়াশোনা করি বা সোশ্যাল সায়েন্সের ট্রমা নিয়ে কাজ আছে, তারা মূলত এই সাইকোলজির ট্রমাটাকেই নিয়েছে, এবং সেটা নিয়েই নানা রকমের আহ গবেষণা হচ্ছে আর কি হিউম্যানিটিজ এর। তো আমি ট্রমার সাথে, আমি যদি ধরা যাক পোস্ট ডকের জন্য যাই, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা খেয়াল করেন কথাটা। ট্রমার সাথে আমি ডিসএবিলিটিকে যুক্ত করতেছি। ডিসএবিলিটি মানে কি? ফিজিক্যাল ডিসএবিলিটি। অর্থাৎ ডিসেবলড কারা, এবলিজম এবং ডিসেবলিজমের সংজ্ঞাটা কি? আমরা ছোটবেলায় দেখেছি যে শারীরিকভাবে মানসিকভাবে অক্ষম যারা, তাদেরকে প্রতিবন্ধী বলা হতো। আপনারা এই যুগের ছেলে মেয়ে, আপনারা কিন্তু এটা এই ধরনের শব্দ আমি উচ্চারণ করার আগে আপনারা আমার দিকে তেড়ে আসবেন, তাই না? আপনারা বলবেন যে স্যার, আপনি এই ধরনের একটা ডিসক্রিমিনেটরি ওয়ার্ড কি করে ব্যবহার করতে পারেন? আপনার মতো একজন শিক্ষকের মুখ থেকে এরকম একটা রেসিস্ট শব্দটা আমরা শুনতে চাই না। আপনারা এই কথাটা কেন বলেন? কারণ প্রতিবন্ধী বলার ভেতর দিয়ে আপনি মূলত ওই ভদ্রলোককে বা সেই মানুষটাকে ডেরোগেট করেন, তাই তো? ছোট করেন। তাহলে আপনি তাকে কি বলতে পারেন? আপনি তাকে ভিন্ন ধরনের মানুষ বলতে পারেন, অল্টারনেটিভ থিঙ্কিং ক্যাপাবিলিটি সম্পর্কিত একটা মানুষ বলতে পারেন, আপনি ডিফারেন্ট চাইল্ড বলতে পারেন, এরকম শব্দ বলতে পারেন। এর বাইরে তো অন্য কিছু বলতে পারেন না, তাই না? তো এই যে অল্টারনেটিভ আইডিয়াটা এলো, আমাদের এবলিজম এবং ডিসেবলিজমের সংজ্ঞাই পাল্টে গেল। আগে তো একজন কুষ্ঠরোগীকেও ডিসেবলড বলা হতো, তাই না? ধরো যাক আপনার আঙুল বাঁকা, অথবা ঋত্বিক রোশনের মতো আপনার বুড়ো আঙুলের পাশ থেকে একটা আঙুল গজিয়েছে, তাকেও মানুষজন ডিসেবল বলতে পারে। বা আপনার চোখের রং কেন কালো হয় নাই, মানে চোখের মনির রং কেন কালো না, কটা রং কেন, তার মানে আপনি ডাইনি হিসেবে অথবা ভয়ঙ্কর কেউ হিসেবে জন্মগ্রহণ করেছেন। এরকম একটা প্রবণতা আমাদের একসময় ছিল। আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে তাহলে আমি যদি পোস্টডকে ট্রমার সাথে ডিসাবিলিটিকে নিয়ে কাজ করতে চাই, আমার কথা বুঝতে হবে যেটা বলতে যাচ্ছি। ট্রমার উপরে তো আমি কাজ করি। এখন আমি যদি বলি যে ডিসেবিলিটি বা আমাদের সমাজে প্রচলিত ডিসেবিলিটি কিন্তু একাধিক দিক আছে। আপনারা খেয়াল করেছেন যে ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, মেন্টাল ডিসেবিলিটি আছে,
আরেকটা আছে সোশ্যালি হেল্ড ডিসেবিলিটি, অর্থাৎ মানুষটা আদৌ ডিসেবল কিনা সেটা নির্ধারণ করছে সমাজ, তাকে নানাভাবে সংজ্ঞায়িত করে। যেমন একটা ইস্যু নিয়ে গত কিছুদিন আগে আপনারা জানেন যে তীব্র সমালোচনা হলো, দেশব্যাপী অনেক তোলপাড় হলো, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যুটা নিয়ে। এখন ট্রান্সজেন্ডারিজম, এটাকে কি আপনি সুস্থতা বলবেন, অসুস্থতা বলবেন, নর্মালসি বলবেন, নাকি অ্যাবনর্মালসি বলবেন? যেটাই বলেন না কেন সেটা নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক বাংলাদেশে থাকতে পারে, বাইরের দেশের বেশিরভাগ উন্নত দেশে এটা নিয়ে কিন্তু তর্ক বিতর্কের জায়গা অনেকখানি কমে গেছে। বাট ইন্টারেস্টিংলি 50 থেকে 100 বছর আগে ট্রান্সজেন্ডার যারা, হোমোসেক্সুয়াল যারা, সমকামী যারা, তাদেরকে নিয়ে কিন্তু প্রচন্ড রক্ষণশীল মানসিকতা ওই সব দেশে ছিল। এখন সেটা কমে গেছে। আমাদের মতো দেশগুলোতে এগুলো নিয়ে তীব্র প্রতিক্রিয়া আছে, এবং এই প্রতিক্রিয়াগুলো কখনো কখনো বাড়ে, কখনো কখনো কমে, নির্ভর করে কোন ধরনের শক্তি কখন রাইজ করছে, পলিটিক্যাল অ্যাটমসফিয়ার কি, সবকিছু মিলে ব্যাপারগুলো তৈরি হয়। তাহলে ডিসএবিলিটির যে ব্যাপারটা সেটাও কিন্তু ওইরকম সোশ্যাল কনভেনশন দ্বারা অনেক সময় নিয়ন্ত্রিত হয়, তাই না? আমি যে কথাটা বলতে চাচ্ছি, তাহলে ট্রমার সাথে আমি ডিসেবিলিটিকে জড়িয়ে যদি কোনো একটা প্রজেক্ট করতে চাই বা রিসার্চ করতে চাই, এবং তার জন্য আমি একটা এসওপি লিখতে চাই, তাহলে আমার ফোকাসটা কি হবে? অবশ্যই ডিসেবিলিটি হবে। তাহলে ডিসেবিলিটিটাকে মেইন থিম হিসেবে রেখে আমি আর যা যা আইডিয়াকে দাঁড় করাবো তা কিন্তু সবই সেকেন্ডারি হবে। কেমন? তাহলে আমি যদি একটা স্টোরি টেলিং এর মাধ্যমে শুরু করি, তাহলে আপনি কিভাবে শুরু করতে পারেন? আপনার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের মধ্যে আপনি কি লিখতে পারেন? তার মধ্যে আপনি একটা পার্সোনাল অ্যানেকডোট শুরু করতে পারেন, ডিসেবিলিটি নিয়ে আপনার কোনো একটা আহ স্মৃতিকাতর একটা অভিজ্ঞতা আছে, বা আপনার পরিবারই কেউ একজন ডিসেবল আছে, ঠিক আছে, ধরা যায় আপনার ভাই বোন থেকে শুরু করে কোনো একজন আত্মীয় স্বজন, অথবা যুদ্ধের সময় কেউ পঙ্গু হয়ে গিয়েছিলেন 71-এ, অথবা ইভেন ধরেন এই যে 5ই আগস্টেই কেউ একজন আহ বা এই জুলাই আগস্টের বিপ্লবে কেউ একজন, বা অভ্যুত্থানে কেউ একজন এরকম শহীদ হয়েছেন, বা কেউ একজন ডিসেবলড হয়ে গেছে, তার কথা বলে আপনি শুরু করতে পারেন, যে তিনি আপনাকে কিভাবে উৎসাহ জুগিয়েছেন এই লাইনে চিন্তা করার বা ফার্দার স্টাডি করার। তার মানে আপনি একটা অ্যানেকডোট দিয়ে শুরু করতে পারেন, একটা চমৎকার কোট দিয়ে শুরু করতে পারেন, বা কোটেশন দিয়ে শুরু করতে পারেন। আপনি কোনো একটা রিফ্লেক্টিভ কোয়েশ্চেন বা রেটোরিক্যাল কোয়েশ্চেন দিয়ে শুরু করতে পারেন। এইভাবে আপনি কিন্তু আপনার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের যে বেজ লাইনটাকে নিতে পারেন। স্টোরি টেলিং এর ক্ষেত্রে ওই বেজ লাইনটাকে আপনি মূল আহ আহ, ইয়ে হিসেবে রাখবেন, মূল পয়েন্ট হিসেবে রাখবেন, কেমন, ফাউন্ডেশন হিসেবে রাখবেন। এবং পরবর্তীতে যে আইডিয়া গুলোকে প্রলিফারেট করবেন, এক্সপ্যান্ড করবেন, তা কিন্তু ওই পয়েন্টটাকে ধরে, ডিসেবিলিটিকে ধরে। আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে আইডিয়াটা? আচ্ছা, এটা তো ইন্ট্রোডাকশন গেল। মেইন বডির ভিতরে কি থাকবে? মেইন বডির ভিতরে যে জিনিসগুলো থাকবে সেগুলোকে আমি জাস্ট ছোট্ট করে বলে নিচ্ছি। আপনার একাডেমিক অথবা প্রফেশনাল প্রিপারেশন কি আছে, আপনার যে প্রোগ্রামটা যাচ্ছেন তার মিশন, ভ্যালিউজ বা একাডেমিক ফোকাস কি আছে, এবং তার সাথে আপনি কি কি হোমওয়ার্ক করেছেন, মানে সেগুলোকে, মিশনকে, ভিশনকে, ওই ডিপার্টমেন্টের, ওই প্রোগ্রামের আপনি আপনার নিজস্ব যে প্রস্তুতি, অর্থাৎ আপনি যা কিছু এতদিন করছেন তার সাথে ওই মিশন বা ভিশনকে কিভাবে ইন্টার রিলেট করেন। এটা কিন্তু বডির কথা বলছি আমি। আপনার স্ট্রেংথ এবং উইকনেস কি কি আছে। স্ট্রেংথ এবং উইকনেস বলতে গিয়ে লম্বা লিস্ট করার দরকার নেই। আপনার স্ট্রেংথটাকে আপনি এমন ভাবে প্রমোট করবেন যেন সেটা যথেষ্ট কনফিডেন্স তৈরি করে, আবার ওভার কনফিডেন্ট না দেখে। আবার উইকনেস বলতে গিয়ে ওই ভিখারির মতো নানা কথা বলার প্রয়োজন নেই। আপনার উইকনেসটাও যেন তারা একরকমের স্ট্রেংথ হিসেবে চিন্তা করে, যে হ্যাঁ, তার এই উইকনেসটা আছে কিন্তু সে সেটাকে ওভারকাম করতে চাচ্ছে, ডিটারমিন্ড অথবা উইলিং। ওকে। এবং শেষে হচ্ছে আপনার গোলটা কি এবং ক্যারিয়ার প্ল্যানটা কি আছে সেটা। অর্থাৎ আপনি এই প্রোগ্রামটা করে বা যেই প্রোগ্রামে যাচ্ছেন, এমফিলে যাচ্ছেন বা পিএইচডি করছেন, পরে আপনি কি করতে চান, ইন নেক্সট 5 ইয়ার্স কি করতে চান, বাংলাদেশে যদি ফিরে আসেন আপনি ওর রিটার্ন আপনি কি করতে চান, সেই জায়গাটা নিয়ে আপনি বলবেন। তাহলে আমি বডিটাকে এইভাবে 4টা ভাগে ভাগ করতে পারি, যে একটা হচ্ছে একাডেমিক এবং প্রফেশনাল প্রিপারেশন ফর দ্য প্রোগ্রাম কি, তারপরে হচ্ছে এই প্রোগ্রামের মিশন, ভিশন, ভ্যালিউজ, ফোকাস যেটা আছে, এই প্রোগ্রামের বা একাডেমিক ফোকাস যেটা আছে, তার সাথে আপনার যে হোমওয়ার্কটা আপনি করেছেন এতদিন ধরে, আপনি আন্ডার গ্রাজুয়েট করেছেন, আপনি ওই বিষয়ে ডিসাবিলিটি নিয়ে পড়াশোনা করেছেন, আহ, সেই জায়গাটাতে আপনার প্রস্তুতি কেমন আছে এবং এই দুটোর মধ্যে লিঙ্ক কি, এটা দ্বিতীয় মেইন বডিতে। তৃতীয় যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে আপনার স্ট্রেংথ কোথায় কোথায় আছে, এবং আপনার উইকনেস যদি থেকে থাকে সেটাও বা কি আছে সেটা উল্লেখ করা। এবং চতুর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে গোলস এবং ক্যারিয়ার প্ল্যানস কি আছে সেটা বলে দেওয়া পরিষ্কার ভাবে। ঠিক আছে? কনক্লুশনে আপনি কি বলবেন, মানে কনক্লুডিং যে প্যারাগ্রাফ যদি থাকে কিছু, কনক্লুশনে এতক্ষণ ধরে যা বলেছেন সেটা বলার কোনো প্রয়োজন নেই। আপনি সিম্পলি একটা আইডিয়া দিন, মানে ওই আমি যেটাকে বলেছিলাম মনে আছে, যে কথাটা,
ওই আর্গুমেন্টের ক্ষেত্রে 5টা পয়েন্টের শেষ পয়েন্টটা, অ্যাকনলেজমেন্ট অফ অ্যান্ড রেসপন্স টু কিউওএ, কোয়েশ্চেন অবজারভেশন অল্টারনেটিভ। তো সেটা সেটা নিয়ে বলুন। এটা অনেকটা মানে ফোর্থ যে পয়েন্টটা বললাম, মানে ক্যারিয়ার গোল কি হতে পারে বা আপনার ফিউচার ভিশন কি, সেটার সাথে সম্পর্কিত। এবং আপনার ফিউচার ভিশনের ক্ষেত্রে আপনার এই স্টেটমেন্ট অফ পারপাজে যেটা আপনি দাবি করছেন সেটা আসলে কতখানি সহায়ক হবে, অথবা ইনএভিটেবল কি কি ত্রুটি আছে যেটা আপনি ভবিষ্যতে অ্যাড্রেস করছেন, এটা লিখে শেষ করেন। আপনি আবার পুরো জিনিসটাকে রিক্যাপ করবেন, বিভিন্ন প্যারাগ্রাফে কি বলেছেন, এত বিস্তারিত বলে কনক্লুড করার প্রয়োজন নেই। অথবা, বুঝতে পেরেছেন ব্যাপারটা? এইটা হচ্ছে মূলত আপনার স্টেটমেন্ট অফ পারপাজের একেবারে কনক্লুডিং পয়েন্ট। আচ্ছা, আমি এটা শেষ, মানে আমার মূল লেকচারটা আমি শেষ করেছি। আমি আপনাদেরকে সিম্পলি একটা আহ, ইয়ে দেখাবো, মানে কি বলে, একটা অনলাইন স্যাম্পল দেখাবো। খেয়াল করুন, এই যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে 7টা স্যাম্পল আছে, 7টা স্যাম্পল আছে। এবং 7টা স্যাম্পলকে, এই যেমন ধরেন স্টেটমেন্ট অফ পারপাস এক্সাম্পল 1, আপনারা কি দেখতে পাচ্ছেন যে পেজটা আমি শেয়ার করেছি? ক্যান ইউ সি ইট? আমি কিন্তু আগের যে মাম্বির বই থেকে সরে এসে একটা অনলাইন পেজ শেয়ার করছি, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এখানে খেয়াল করেন, এই স্টেটমেন্ট অফ পারপাসটা লেখা হয়েছে, একটু খেয়াল করে দেখি কি বলেছে লেখক। দিস ইজ এক্সাম্পল নাম্বার 1, এরকম আরো 6টা আছে, এবং প্রত্যেকটা এক্সাম্পলের প্রত্যেকটা প্যারাগ্রাফ ধরে ধরে বিশ্লেষণ করে এই পেজের যিনি লেখক তিনি দেখাচ্ছেন যে মূলত স্টেটমেন্ট অফ পারপাস কিভাবে লেখা হয়, স্ট্রাকচারিংটা কেমন ভাবে হয়, এবং বিভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ কিভাবে কাজ করে। ঠিক আছে, একটা দেখিয়ে দিচ্ছি। দ্য ফলোইং example statement of purpose was written as a part of a successful application for Yale Divinity School, যেটা আমি একেবারে আমার কথা শুরুতে বলেছিলাম। ইয়েল ইউনিভার্সিটির ডিভিনিটি স্কুল, অর্থাৎ যেটা রিলিজিয়ান স্টাডিজ এর সাথে সম্পর্কিত, সেই স্কুলের জন্য একটা বাচ্চা এই ইয়েটা লিখেছিলেন। তার নাম ক্রিস্টিন ক্রিস্টিন রোজ। এই এই মেয়েটি এই স্টেটমেন্ট অফ পারপাসটা লিখেছিলেন। ও সরি, ক্রিস্টিন রোজ এটা অ্যানালাইজ করেছেন। তো এই যে স্টেটমেন্ট অফ পারপাসটা আমরা দেখছি, এটা মূলত ডিভিনিটিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, অর্থাৎ ডিভিনিটির সাথে সম্পর্কিত ব্যাপার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূলত তার স্টেটমেন্ট অফ পারপাস। খেয়াল করে দেখেন, আই উইল রিমেম্বার জুনিয়া, উনি এটার একটা টাইটেলও দিয়েছেন। উনি কিন্তু সিম্পলি স্টেটমেন্ট অফ পারপাস লেখেন, আই উইল রিমেম্বার জুনিয়া। আপনাকে বলেছিলাম, মনে আছে যে মানে যে স্টোরি টেলিংটা তৈরি হবে তার একটা মেইন ফোকাস থাকবে। সেই মেইন ফোকাসের আশেপাশে অন্য কিছু রিভলভ করবে, আপনার অন্যান্য যে আইডিয়া, সেকেন্ডারি আইডিয়া, অন্যান্য যে থিম গুলো আছে, সবকিছু কিন্তু ওই মেইন ফোকাসের সাথে সম্পর্কিত ভাবে। যেমন আমার মেইন ফোকাস কি? ডিসএবিলিটি। সেকেন্ডারি ফোকাস কি? ট্রমা। তাই তো, ট্রমার সাথে ডিসএবিলিটির সম্পর্কটা কি, কেন আমি এই বিষয়ে গবেষণা করতে চাই, বাংলাদেশ যদি আমার গবেষণার ক্ষেত্র হয়ে থাকে তাহলে কোন ধরনের বিষয় নিয়ে আমি গবেষণা করতে চাই, বাংলাদেশের কোন আলাদা জনগোষ্ঠী নিয়ে আমি কাজ করতে চাই, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো আপনি চাইলে এরকম একটা টাইটেল দিতে পারেন। আপনি খেয়াল করে দেখেন, ইন্ট্রোডাকশনে উনি বিভিন্ন কি বলছেন, তারপরে মেইন বডিতে উনি কি বলছেন, তাহলে কটা প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি? একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, এন্ড দেন দিস ইজ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, আই স্পেন্ড মাই একাডেমিক ইন্টারেস্ট। আপনারা খেয়াল করছেন যে মেইন বডিতে কি থাকে, একটু আগে আমি বলেছি। এরপরে তিনি ফার্দার করছেন তার একাডেমিক ইন্টারেস্টের বাইরে ক্যারিয়ার গোল ইত্যাদি ইত্যাদি, এবং তিনি শেষ করছেন। এবং উনি আলাদাভাবে কোনো ইয়ে নাও করতে পারেন, কোনো কনক্লুশন নাও দিতে পারেন। স্টেটমেন্ট অফ পারপাসের ক্ষেত্রে কনক্লুশন থাকাটা খুব জরুরি কিছু না। ফর এক্সাম্পল, এখানে ওরকম কোনো আলাদা কোনো মানে কনক্লুশন করেননি, সিম্পলি উনি যে ক্যারিয়ার গোল ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলছিলেন সেগুলো থেকে শেষ করেছেন। অর্থাৎ ওই যে আমি 5 নম্বর পয়েন্ট যেটা বলেছিলাম আর্গুমেন্টের, ওইটা ওইটা দিয়ে শেষ করেছেন, একটা জাস্ট কনক্লুডিং সেন্টেন্স ব্যবহার করছেন যে আই এম কনফিডেন্ট দ্যাট দ্য প্রোগ্রামিং অ্যাট Yale Divinity School would both challenge and encourage me in vocational discernment and grant me the opportunity to learn and contribute my ideas to the field of biblical studies. অর্থাৎ বাইবেল স্টাডিজ এর একটা অংশ হিসেবে ডিভিনিটি স্কুল, এর জন্য আমি এই প্রজেক্টটা রেডি করেছি। এই স্টেটমেন্ট অফ পারপাসটা আমি সেই কারণেই লিখছি। তো আমি আশা করছি যে আমার আহ
সার্বিক ব্যাপার বিবেচনা করে ডিভিনিটি স্কুল আমাকে অনুমোদন করবে বা আমাকে অ্যাডমিশন দেবে। That's it. Here goes my conclusion to today's talk. I hope that you have found it helpful. যদি ডিসলাইক করার মতো কিছু থাকে তাহলে সেটা আমাকে জানিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। লাইকিং ডিসলাইকিং সবকিছুই যে কোনো ডিসকাশনের পার্ট। আচ্ছা, আমি আই ক্যান অ্যালাউ ইউ অর 5 minutes ফর ইয়োর কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। কারোর কোনো প্রশ্ন থাকলে স্যারকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ স্যার, হ্যালো। জি প্লিজ। হ্যাঁ, জয় বলুন। হ্যাঁ স্যার, আপনি বলছিলেন যে ইউনিভার্সিটিতে যখন হচ্ছে আমরা এসওপি লিখবো হায়ার স্টাডিজের জন্য, তখন হচ্ছে যখন আমরা সেম ডিসিপ্লিনে আবেদন করবো বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে, ওই ক্ষেত্রে কি তাদের যে ওয়েবসাইট যে প্রিরিকুইজিট যে গাইডলাইন গুলো থাকে এসওপি লেখার জন্য, তাহলে কি আমি প্রতিটা ইউনিভার্সিটির জন্য সেম ডিসিপ্লিনে অ্যাপ্লাই করার জন্য এসওপি আলাদা হবে? এটা জয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইভেন একই প্রোগ্রামের আন্ডারে যদি আপনার ভিন্ন ভিন্ন সাব প্রোগ্রাম থাকে, একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। মনে করেন আমি যেমন ইয়ে একটু আগে ডিসাবিলিটির উপরে কথা বলেছিলাম, আপনি দেখেছেন এখানে বাইবেল স্টাডিজ বা বিবলিক্যাল স্টাডিজ এর উপরে পড়াশোনা হচ্ছে, স্কুলটার নাম হচ্ছে ইয়েল ডিভিনিটি স্কুল, তাই তো? জি আচ্ছা, তাহলে দেখেন বাইবেলের উপরেও আপনার একই রকমের পড়াশোনা আলাদা আলাদা ক্ষেত্র থাকতে পারে, পারে না? এবং জি স্যার। সেক্ষেত্রে আপনার প্রোগ্রাম, একই প্রোগ্রামের আন্ডারে ভিন্ন ভিন্ন সাব প্রোগ্রাম থাকতে পারে, ডিগ্রি হয়তো ভিন্ন হবে। একই ডিগ্রি দেবে কিন্তু ডিগ্রির ভিতরে ভিন্নতা থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এই জিনিসটা মাথায় রাখবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার স্টেটমেন্ট অফ পারপাস উইল ভ্যারি। আপনি যখনই ইভেন একই স্কুলের মধ্যে একই ডিপার্টমেন্টের মধ্যে ভিন্ন প্রোগ্রামের জন্য আবেদন করবে, তখনও কিন্তু আপনার স্টেটমেন্ট অফ পারপাস লেখার ধরন ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে? আপনি দয়া করে একটা টেমপ্লেট বানিয়ে নিয়ে স্টেটমেন্ট অফ পারপাস করবেন না, এটা আপনার প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ। কতটুকু রাখতে পারেন, হয়তো মানে কনক্লুশনের কিছু অংশ, অথবা ধরেন ক্যারিয়ার গোল বা প্রসপেক্টে যে কথাগুলো আপনি প্রায় প্রত্যেক জায়গায় উল্লেখ করেন, সেই কথাগুলোকে আপনি ধরেন রাখতে পারেন। এছাড়া বাকি সব কথাগুলোকে নিজের মতো করে আহ সাজিয়ে নেবেন। আর আপনারা এখন প্রত্যেকেই এআই দিয়ে লেখা চেক করাতে পারেন, গ্রামারে ভুল আছে কি নেই এগুলো চেক করাতে পারেন, রিডাবিলিটি চেকের কথা আমি বলেই দিয়েছি। সো আপনি যদি ভিন্ন কিছু লিখেও থাকেন, আপনার এটাতে নিয়ে তো ভাবার দরকার নেই। মানে অনেকেই এই কথাটা আমাকে বলেন, স্যার আমার তো ইংরেজি অতটা ভালো না, আমার তো সেন্টেন্স প্যাটার্নিং ভালো হয় না, আমার সিনট্যাকটিক্যাল প্রবলেম আছে, সেক্ষেত্রে আমি নিজে নিজে ক্রিয়েটিভ কিছু করতে গেলে আমার লেখা বাজে হয়ে যায়। আপনি আপনার কনসেপ্টটা দেবেন। সেন্টেন্স আপনি যখন লিখছেন তখন গ্রামারলি তো সাজেস্ট করে, তাই না, এই বাক্যটাকে আপনি এইভাবে চেঞ্জ করে ফেলতে পারেন। সো আপনার অসুবিধা তো নেই। আমি যেটা চাইছি সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটমেন্ট অফ পারপাসের ক্ষেত্রে আপনার নিজস্ব যে দৃষ্টিভঙ্গিটা, আপনার যে ইউনিক পার্সোনাল সাবজেক্টিভ অ্যাটিটিউড, সেটা দিতে পারেন কি পারেন না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, জয়? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। Does থ্যাংক it ইউ স্যার। answer your question? Do ইয়েস you স্যার। have any more questions? নো স্যার, দ্যাটস ইট। ওকে, অন্যদের জন্য বলছি, আর কি কারণ কি কোনো প্রশ্ন আছে? আমাদের 5 মিনিট আছে, so there are 4 more minutes to go. If you have questions, I will be happy to answer you. ইশরাত, কো-হোস্ট, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। একটু আনমিউট করিবেন। যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের সেশনটা এখানে শেষ করতে পারি। আমি যেটা করব, আপনারা যারা সোসাইটির সদস্য আছেন, মাম্বির এই বইটা যেহেতু আমি এখান থেকেই পড়িয়েছি, বা আজকের সেশনটাকে আমি ওভাবে ডিজাইন করেছি, তো মাম্বির এই বইটা আমার কাছে ইপাব ভার্সন আছে, ইপাব ভার্সনটা আমি মেহেদিকে দিয়ে দেবো, মেহেদি বাকি সবার সঙ্গে আহ, যে সার্কুলেট করে দিবে বা ডিস্ট্রিবিউট করে দিবে, কেমন? ওকে স্যার। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।
যদি আমার সেশন নিয়ে আপনাদের কোনো রকমের কোনো রিজার্ভেশন থাকে বা ভিন্ন কোনো চিন্তা থাকে যে স্যার এখানে তো ভলান্টারি বেসিসে এসেছেন, এমন কিছু কথা নেই। আমি মনে করি আপনাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আলোচনা এবং প্রত্যেকটা সমালোচনা, এমনকি আপনারা যদি মন খুলে গালাগালি করতে চান সেটাও করতে পারেন, যে এই লোক স্টেটমেন্ট অফ পারপাসের ব্যাপারে কিছুই জানে না, দেখো অ্যাভে চালা টু লেকচার আস। তো সেটা সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। আপনাদের যে কোনো সমালোচনায় আমি শুনতে রাজি, কারণ আমার মনে হয় যে আমার যে পার্সোনাল গ্রোথ বা আমার ক্যারিয়ার গ্রোথের জন্য আপনারা প্রত্যেকেই আমার জন্য একটা বড় বড় জেম, একটা স্টোন। এবং সেটা শুধুমাত্র আমাদের জন্য না, আমি মনে করি আমাদের রিসার্চ সোসাইটির জন্য, কারণ আপনাদের সমালোচনা থাকলে রিসার্চ সোসাইটি গ্রো করবে। আপনারা কোন কোন বিষয়গুলোকে তুলে ধরছেন, কোথায় কোথায় ভুল যারা লেকচারার আছেন তারা করছেন, বা আমাদের চিন্তায় কি গ্যাপ রয়ে গেছে, সেই চিন্তাগুলোকে যদি আমরা ধরতে না পারি, শুধু প্রশংসা করে ফিরোজ স্যার আজকে ফাটিয়ে দিয়েছেন, দারুণ করেছেন, দিস ইজ নট হোয়াট আই এম আস্কিং অফ ইউ। ওকে, আমি কতটুকু ভালো নেই বা না নেই সেটা সম্পর্কে আমি মোটামুটি বুঝি, কিন্তু আমার ত্রুটিটা কোথায় আছে সেটা কিন্তু আমরা ভালো বুঝি না, তাই না? নিজেকে বিশ্লেষণ করলে নিজের ভালো দিকটা বোঝা যতটা সহজ হয়, খারাপ দিকটা কিন্তু আমরা বুঝতে চাই না। কিন্তু আমি বুঝতে চাই আপনাদের কাছ থেকে, যদি কোথাও কোনো ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, বা আপনাদের আরো অনেক কিছু জানার ছিল সেটা আমি জানাতে পারলাম না, আই উইল বি হ্যাপি টু জয়েন ইউ এগেইন, মেবি ইন ফিউচার, with another session. And thank you very much. It's been a lovely and it's been an honor joining you guys. Over to Ishrat. স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অসাধারণ সেশনটা নেওয়ার জন্য, বিশেষ করে এই ছুটির দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেশনটা অনেক ইন্টারেক্টিভ ছিল আর ইনফরমেটিভ ছিল। এসওপি লেখার কাঠামো কিভাবে ইউনিক করা যায় এসব বিষয় নিয়ে আমরা অনেক কিছু জানতে পারছি। আশা করি যারা পার্টিসিপেন্ট ছিল তারা মনোযোগ দিয়ে শুনেছেন। আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ, ফিউচারে আমাদের অনেক কাজে লাগবে এই জিনিসগুলো। তাহলে আজকে সেশন আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Allah Hafiz. আল্লাহ হাফিজ।